গল্পের নাম খোলা জানালা দক্ষিণে। কলমে ফাবিহা বুশরা নিমু। গল্পের ষষ্ঠ অংশ। চৌধুরী বাড়ির প্রতিটি সদস্যের মুখশ্রীতে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সবাই সুফিয়া চৌধুরীকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তিনি সবার সব কথা শোনার পরে রাগান্বিত হয়ে বলছে। সবাই তাকে আর তার মেয়েকে ঈর্ষা করে, সেজন্য তার কানে বিষ ঢালছে। রিয়াদ চৌধুরী মাশরাফিকে অনবরত ফোন দিয়েই যাচ্ছে। মাশরাফির কক্ষের মধ্য দিয়ে আরেকটা দরজা আছে, যেটা দিয়ে পাশের কক্ষে প্রবেশ করা যায়। মাশরাফির ফোন সাইলেন্ট থাকায় সে টের পাচ্ছে না। রিয়াদ চৌধুরীর ললাটে চিন্তার ভাঁজ পড়েছে কয়েকটা। তা দেখে সুফিয়া চৌধুরী বিরক্ততে নিজের মুখশ্রী কুঁচকে ফেলছে। তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? আমি তোকে কাগজগুলো বের করে দিতে বলছি। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আমি তোর কাছে আসলো ফলাফল ভালো হবে না। আমার চরিত্রে কলঙ্ক লাগানোর কতগুলো সময় পেরিয়ে গেছে। তুই যে এখনো বেঁচে আছিস, এটাই তোর ভাগ্য ভালো। মুনতাসিমের কথায় তাহিয়ার রুহু পর্যন্ত কেঁপে উঠল। এত সহজে সে ধরা পড়ে যাবে, সেটা কল্পনাও করতে পারেনি সে। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে তার। সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। তাহিয়াকে নীরব থাকতে দেখে মুনতাসিম দাঁতে দাঁত চেপে বলল, কাগজগুলো দিবি কিনা? হ্যাঁ অথবা না। না দিব না। কারণ আমি তোমাকে ভালোবাসি ভাইয়া। আমার ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কেউ নিবে যাবে, সেটা আমি সহ্য করব না। যেটা আমার না সেটা কারো না। হুট করে ভালোবাসি বলাটা উপন্যাসের গল্পেই বেশি মানায়। কাউকে ভালোবাসি বলার আগে মানুষটার ভয় সম্পর্ক জানতে হয়। মানুষটার সীমাবদ্ধতা কতটুকু সেটা জানতে হয়। তার ঘৃণা, তার হতাশা, তার অপ্রাপ্তি, তার ভালো লাগা না লাগা, সবকিছু সম্পর্কে জানতে হয়। মানুষটাকে গভীরভাবে চিনতে হয়। একটা মানুষের প্রচণ্ড সুখের সময়ে ভালোবাসি বলাটা যতটা সহজ, তার দুর্দিনে তাকে ভালোবাসাটা ততটাই কঠিন। তাই ভালোবাসাটা মূলত দায়িত্ববোধেরই একটা বহিঃপ্রকাশ। তোর মতো বিকৃত মন মানসিকতার মেয়ে সেটা বুঝবে না। তুমি ঠিকই বলেছ ভাইয়া। আমি এত সাধ্য সাধনা করেও তোমার মন পেলাম না। আর বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাওয়া মেয়েটা খুব সহজে পেয়ে গেল। তুমিও নির্লজ্জের মতো তার পেছনে ঘুর ঘুর করলে। আমি বেশ করেছি তাকে মিথ্যে কথা বলেছি। কোথায় গেল তার এত ভালোবাসা? নিজের প্রিয়তমকে এতটুকু ভরসা করতে পারল না। তুমি 2 বাচ্চার বাপ হয়ে গেলে ও আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ঠিক এখানেই তার আর তোর পার্থক্য। তুই মেয়ে হয়েও একটা মেয়ের সংসার ভাঙার জন্য প্রস্তুত আছিস। কিন্তু সে একটা সুন্দর সাজানো সংসার নষ্ট করতে চায়নি বলেই বুকে পাথর চাপা দিয়ে দূরে সরে গিয়েছে। এজন্য সে আমার চোখে প্রিয়জন আর তুই আমার চোখে কালনাগিনী। মুনতাসিমের কথায় মুহূর্তের মধ্যে তাহিয়ার ভয় হাওয়ায় মিলিয়ে গেল। ক্রোধে সমস্ত শরীর জ্বলে উঠল। সে চিৎকার করে বলে উঠল, তার মতো বাজারের মেয়েদেরই তোমাদের মতো ছেলেরা পছন্দ করে। আমার মতো ভালো মেয়েদের তোমাদের চোখেই পড়ে না। আমার মতো মেয়েরা তাদের মতো জামা। কথাগুলো শেষ হবার আগেই মুনতাসিম সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাহিয়ার গলা চেপে ধরল। মুনতাসিমের রক্তাক্ত আঁখি যুগল খুব কাছ থেকে দেখে অন্তর আত্মা কেঁপে উঠল তার। দম বন্ধ হয়ে আসছে।
ছুটাছুটি পর্যন্ত করতে পারছে না সে, এতটা শক্ত করে মুনতাসিম তাকে ধরেছে। বলিষ্ঠ দেহের যুবকের সাথে এত ছোট একটা শরীর যুদ্ধ করতে পারে। একটু পরেই তাহিয়ার মুখ দিয়ে গলগল করে রক্ত বের হয়ে আসতে শুরু করল। এই মেয়ের নিঃশ্বাস বন্ধ হলে তবেই সে এই মেয়েকে ছাড়বে। তাহিয়ার শরীরটা নিস্তেজ হতে শুরু করেছে। বাঁচার জন্য যতটুকু শরীর নড়ছিল তার ধীর গতিতে নেমে আসছে। প্রচণ্ড কাশি আসতে চাইছে। গলা চেপে ধরে রাখার জন্য ঠিকমতো কাশতেও পারছে না। মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়াতে মুনতাসিমের হাত খুবই দক্ষ। তা তাহিয়া মৃত্যু কাছাকাছি গিয়ে উপলব্ধি করতে পারছে। আখিযুগল ছোট হয়ে আসতে শুরু করেছে। তখনই কক্ষের মধ্যে রিয়াদ চৌধুরী আর আয়মান প্রবেশ করল। দ্রুত মুনতাসিমের হাত থেকে তাহিয়াকে ছাড়ানোর চেষ্টা করল। বাবাকে আঘাত করবে না বিধায় মুনতাসিমের হাতটা আলগা হয়ে আসল। তখনই আয়মান তাহিয়াকে নিজের কাছে টেনে নিল। সমস্ত শরীর নেতিয়ে গিয়েছে তাহিয়ার। দাঁড়িয়ে থাকার শক্তি বহু আগেই হারিয়েছে সে। শরীরের সমস্ত ভর আয়মানের ওপরে ছেড়ে দিয়েছে। মুনতাসিম শান্ত দৃষ্টিতে তাহিয়ার দিকে দৃষ্টিপাত করে আছে। রিয়াদ চৌধুরীর থেকে নিজের হাত ছাড়িয়ে তাহিয়ার দুই গাল শক্ত করে চেপে ধরে বলল, এই যাত্রায় বেঁচে গিয়েছিস। পরের বার কিছু বলার আগে সাবধানে বলবি। আল্লাহর কসমের পরের বার তোকে বাঁচতে দিব না। কথাগুলো বলেই কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। মুনতাসিমের ক্রোধে কাছে আয়মানও হার মেনে গেল। মুনতাসিমের শক্ত হাতের প্রহার সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল তাহিয়া। তবুও আয়মান তাহিয়াকে ধরল না। নিজের প্রাণপ্রিয় মেয়ের করুণ অবস্থা দেখে শব্দ করে কেঁদে উঠলেন সুফিয়া চৌধুরী। দ্রুত তাহিয়াকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা হল। সকালে ফোন হাতে নিতেই কালকের সব ঘটনা আখিযুগলের সামনে আসতেই মেহবিনের চোখগুলো আপনা আপনি বড় বড় হয়ে গেল। ছোট একটা কাহিনীকে সবাই এত বড় করে ফেলল। আজকে মেহবিন উপলব্ধি করতে পারছে মানুষটা আসলেই অনেক বড় মাপের মানুষ। সে ভালোবাসার মানুষ ভেবে কতটাই না তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এত কিছুর পরে যে মানুষটা তাকে ক্ষমা করবে না। মনের অজান্তেই ভেতরটা শূন্য হয়ে গিয়েছে। মানুষটার শূন্যতায় তাকে প্রতিটি প্রহর ছটফট করতে হবে। মানুষটা কি আর ফিরবে না চেনা নিরে? কথাগুলো ভাবতেই উঠে এসে জানালার কাছে দাঁড়াল। খোলা জানালার দক্ষিণের বাড়িটা আগের ন্যায় নিস্তব্ধ হয়ে গিয়েছে। মানুষটা আর বেলকনিতে এসে দাঁড়াবে না। কেউ তার জন্য পাগলামি করবে না। কথা জালে ফাঁসিয়ে রাগিয়ে দিবে না। ভেতরটা বড্ড খালি খালি লাগছে। অপরাধবোধ ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। কিছুক্ষণ বাসার দিকে নিষ্পলক চাহনিতে চেয়ে থাকল মেহবিন। চায়ের কাপ হাতে নিয়ে মাহতাবউদ্দিনের সামনে বসল রূপা। রূপাতে দেখে মণিমুগ্ধকর হাসি হাসলেন মাহতাবউদ্দিন। রূপা মাহতাবউদ্দিনের থেকে কাগজগুলো নিজের হাতে নিল। এই মানুষটার ভীষণ উপকার মেহবিন করেছে। সেজন্য কোনো সমস্যায় পড়লে সে আখিযুগল বন্ধ করে মেহবিন কাছে আসে। তার কাছে মেহবিন ভরসার একটা বিশাল জায়গা, যেখানে অসতের থেকে সতের মূল্য বেশি। মাহতাব মিষ্টি হেসে বলল, এগুলো তুমি ম্যাডামের থেকে সাইন করিয়ে রাখবে মামনি। আমি বিকালে এসে নিয়ে যাব। আমি ম্যাডামের অফিসে যেতাম, কিন্তু আমার বোনটা কাল রাতে স্ট্রোক করেছে। দেখতে যাব। কথাগুলো বলেই সে রূপার হাতে 1000 টাকা গুজে দিল। রূপা নিতে চাইল না, তবুও মাহতাবউদ্দিন জোর করে দিল। এটা নতুন কিছু নয়, এমন শত শত মানুষ তার হাতে হাজার হাজার টাকার নোট গুজে দিয়ে বলে,
মেহবিন যেন তাদের কাজটা দ্রুত করে দেয়। প্রথমে রূপা এসবে না কাড়লেও এখন ঝটপট নিয়ে নেয়। মাহতাবুদ্দিন চলে যেতেই রূপা কাগজের দিকে দৃষ্টিপাত করে রাখল। তারপরে টাকাটা আঁচলে বেঁধে রান্নাঘরে চলে গেল। সকাল সকাল এমন খবর দেখে ফরিদ রহমানের মুখশ্রীতে তাচ্ছিল্য ফুরে উঠল। রাইমা বেগম গম্ভীর মুখশ্রী করে বসে আছেন। ফরিদ রহমানের আজ ভীষণ আনন্দ হচ্ছে। যে মেয়ের জন্য তার প্রেয়সী তাকে প্রহার করল, সেই মেয়েই তার মুখে চুনকালি লাগিয়ে দিল। সে অজস্র বাজে ভাষায় মেয়েকে গালি দিয়ে হাসতে হাসতে বলল, একটা চরিত্রহীন মেয়ের জন্ম দিয়েছ। এত অবিবাহিত ছেলের থাকা সত্ত্বেও বিবাহিত পুরুষের সাথে নষ্টামি করে। তুমি এই মেয়ের জন্য আমাকে প্রহার করেছিলে রাইমা। সব সময় চোখের দেখা সঠিক হয় না। খোঁজ নিয়ে জেনেছি মুনতাসিম বিবাহিত নয়। তাহিয়া মুনতাসিমের ফুফাতো বোন। মুনতাসিমকে সে ভালোবাসে, কিন্তু মুনতাসিম মেহবিনকে ভালোবাসে। মেহবিনকে দূরে সরানোর জন্যই মেয়েটা মিথ্যা কথা বলেছে। তোমাকে আরও একটা খারাপ খবর দেই। মেহবিনকে বাজে কথা বলার অপরাধে মেয়েটা এখন হসপিটালে। ভালোবাসতে হলে এভাবে ভাসতে হয় বুঝলে। আমার নির্বোধ মেয়েটা কেন যেন খাঁটি সোনা চিনল না। খুব তাড়াতাড়ি সঠিক তথ্য সামনে চলে আসবে। তখন তোমার এসব কথা থাকবে তো। অর্ধাঙ্গিনীর কথায় ফরিদ রহমানের আখিযুগল বড় হয়ে আসল। সে বিস্ময় নয়নে অর্ধাঙ্গিনীর দিকে তাকিয়ে আছে। তার প্রাণপ্রিয় বউটা এতটা ধুরন্ধর আর পাষাণ হয়ে গেল কিভাবে? সেটাই তিনি বুঝতে পারছেন না। হসপিটালের কোলাহলে তাহিয়ার ঘুম ভেঙে গেল। আজ 7 দিন ধরে হসপিটালের বেডে শুয়ে আছে সে। কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের হতে চায় না। গলাটা ভীষণ ব্যথা হয়ে আছে। জীবন বাঁচিয়ে রাখার তাগিদে কিছু নরম খাবার অসহ্য যন্ত্রণা নিয়েও খেতে হয়। মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছে বলেই বাঁচার ইচ্ছেটা দ্বিগুণ ভাব বেড়ে গিয়েছে। মুনতাসিম তাইয়ানকে বলে সোশ্যাল মিডিয়া থেকে সেদিনের ভিডিও মুছে দিয়েছে। কয়েকজন তেরামি করেছিল, তাদের নামে সাইবার মামলা করেছিল। তারা সবাই এখন পুলিশ হেফাজতে আছে। তাহিয়ার কেবিনটা ফাঁকা হতেই মুনতাসিম আসলো তার কেবিনে। তাহিয়া খেয়ে সবেমাত্র শুয়েছিল, মুনতাসিমকে দেখেই অস্থির হয়ে উঠল। তাহিয়ার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। সেজন্য অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। মুনতাসিম এই কয়দিনে তন্ন তন্ন হয়ে খুঁজেছে কাগজগুলো, কিন্তু কোথাও খুঁজে পায়নি। বাধ্য হয়ে তার কাছে আসতে হল। মুনতাসিম গম্ভীর মুখশ্রী করে বলল, আমি শুধু আর একবার বলবো। একবারের বেশি যদি বলতে হয়, তাহলেই আজকেই তোর জীবনের শেষ দিন। তাহিয়া কিছু বলল না, শুধু চুপচাপ নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। তা দেখে মুনতাসিম তাহিয়ার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিল। দ্রুত গতিতে তাহিয়া শ্বাস নিতে লাগল। সময়ের সাথে তাল মিলিয়ে যন্ত্রণা তীব্র হতে লাগল। সে মুনতাসিমকে ইশারা করে বলল, যে কাগজগুলো কোথায় আছে সে বলবে। তারপরে মুনতাসিম অক্সিজেন মাস্কটা আবার পরিয়ে দিল। তাহিয়ার কণ্ঠনালী দিয়ে যেন শব্দ বের হচ্ছে না। ভীষণ কষ্ট করে এতটুকু উচ্চারণ করল, দাদুর বাড়িতে আমার রুমে আছে কাগজগুলো। তাহিয়ার কথা শেষ হবার সাথে সাথে মুনতাসিম কক্ষ থেকে বের হয়ে গেল। তাহিয়ার তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতেও একটুকরো শান্তি অনুভব করল। তার বলা মিথ্যা কথাগুলো মুনতাসিম খুব সহজেই বিশ্বাস করে নিল। নিজের কক্ষে গম্ভীর হয়ে বসে আছে মুনতাসিম। তাইয়ান খবর নিয়ে জেনেছে, সেখানে কোনো তথ্য পায়নি। ক্রোধের আগুনে ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। মাশরাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুনতাসিম বিস্মিত হল।
কিন্তু সে বাহিরে তা প্রকাশ করল না। জীবনে প্রথম মাশরাফি তার কক্ষ এল। সে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই তোমার? আপনার জন্য কিছু নিয়ে আসছিলাম। তোমার কিছু প্রয়োজন নেই আমার। এগুলো আপনার কাজে দিবে। ভয় পাবেন না, মায়ের কথা শুনে ক্ষতি করতে আসিনি। কথাগুলো বলেই কিছু কাগজ মুনতাসিমের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। মুনতাসিম কাগজগুলোর দিকে বিস্ময় নয়নে দৃষ্টিপাত করে আছে। মুহূর্তের মধ্যে সমস্ত মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করল। ললাটের দুটো রগ ফুলে উঠেছে। কর্ণের পাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। মুনতাসিমকে এতটা উত্তপ্ত দেখে তাইয়ান দরজা কাছে এসে স্থির হয়ে গেল। চার দেওয়ালের আবদ্ধ কক্ষে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। তখনই উজ্জ্বল শ্যামবর্ণের এক রমণী কক্ষে প্রবেশ করে। সমস্ত কক্ষ জুড়ে নিস্তব্ধতা রাজত্ব করছে। কক্ষের ভেতর থেকে মদের বিশ্রী গন্ধ নাসারন্ধ্রে এসে ঠেকেছে। রমণী বিরক্ত হয়ে বলল, আপনি কোথায়? আপনার কথা মতো দলিলে সাইন করে নিয়ে আসছি। তখনই মাঝবয়সী একজন পুরুষ বের হয়ে আসেন। রক্তিম চোখে রমণীর দিকে দৃষ্টিপাত করেন। রাগান্বিত হয়ে বলল, আমি 4টা দলিল সাইন করাতে বলেছি। এখানে মাত্র একটা দলিল আছে। আপনি যেভাবে বলছেন, যেন মেহবিন ম্যাডামকে দিয়ে অবৈধ দলিল সাইন করানোটা পানির মতো সহজ। যেটা আপনি 1.5 বছরে করতে পারলেন না। সেটা আমি 8 মাসে করে দেখিয়েছি। আমি কৌশল জেনে গিয়েছি। এখন শুধু সাইন করানোর পালা। ম্যাডাম দেখে দেখে কাগজে সাইন করেন। যে কাগজগুলো আমার কাছে আসে, সেগুলো ম্যাডাম শেষ আর প্রথমের পেজগুলো দেখে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মধ্যের পেজে কাগজটা ঢুকিয়ে সাইন করিয়ে নিয়েছি। আমি না থাকলে আপনার কি হবে ভাবুন। তাই অযথা মেজাজ দেখাবেন না। ফলাফল ভালো হবে না। কথাগুলো বলেই চলে গেল রমণী। যুবকের চোয়াল শক্ত হয়ে এল। সে রক্তিম চোখে রমণীর যাওয়ার দিকে দৃষ্টিপাত করে আছে। কাঁধে কারো কোমল হাতের স্পর্শ পেতেই মেহবিনের দৃষ্টি তার দিকে দৃষ্টিপাত করল। রূপা মলিন মুখশ্রীতে মেহবিনের দিকে চেয়ে আছে। মেয়েটার চোখ দুটি ভীষণ সুন্দর। যে কেউ তার মায়াবী চোখের প্রেম পড়তে বাধ্য হবে। এতটা নিখুঁতভাবে মহান আল্লাহ তাআলা রূপার আঁখি যুগল তৈরি করেছেন। রূপার মলিন মুখশ্রীর দিকে দৃষ্টিপাত করে মেহবিনের ভীষণ মায়া হল। মেয়েটা তার খারাপ সময়ে ছায়ার মতো পাশে থেকেছে। আর সে কি না মেয়েটার সাথে জঘন্যতম ব্যবহার করল। মেহবিন রূপার গালে আলতোভাবে স্পর্শ করে বলল, আপার ওপরে রাগ করেছিস? মেহবিনের কথায় রূপার আখিযুগল বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। সে অশ্রুসিক্ত নয়নে মেহবিনের দিকে দৃষ্টিপাত করে, দুই পাশে মাথা ঘুরিয়ে বোঝাল না। সে মেহবিনের ওপরে রাগ করেনি। মেহবিন আদুরে হাতে রূপার চোখের অশ্রুকণাগুলো মুছিয়ে দিল। রূপা দৃষ্টি নত করে দাঁড়িয়ে আছে। মেহবিন রূপাকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল, তুই কাঁদিস না রূপা। তুই কাঁদলে আমি ভীষণ কষ্ট পাই। কতটা অসহায় অবস্থায় তোকে পেয়েছিলাম। এতগুলো দিন ধরে তোকে তিলে তিলে নিজের মন মতো গড়ে নিয়েছি। নিজের বোনের থেকে কম কিছু ভাবি না তোকে। বোন হয়ে নিজের বোনাকে আঘাতপ্রাপ্ত করেছি। বল আমার কি শাস্তি হওয়া দরকার? আমি আপনার কথায় কষ্ট পাইনি আপা। আমি জানি আপনার মনের অবস্থা ভালো ছিল না। আপনার কোনো দোষ নেই।
ভুলটা আমারই ছিল। আমি সবকিছু না জেনে শুনে আপনাকে আঘাত করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন আপা। আপনি আমার সাথে কথা বলছেন না। আমার ভেতরটা রক্তাক্ত হয়ে যাচ্ছে আপা। আমি একটা কথাও বলবো না। তবুও আপনি আমার সাথে আগের মতো কথা বলুন। রূপার কথায় মেহবিনের বুকটা ভারী হয়ে আসতে লাগল। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে রূপায় মাথায় হাত বুলিয়ে বলল, এসব নিয়ে ভাবিস না। আমার কাজে যেতে হবে। টেবিলে খাবার তৈরি কর। আমি আসছি। কথাগুলো বলেই কক্ষে এসে জামা বের করতে লাগল। রূপা কোনো কথা না বলে কক্ষ থেকে বের হয়ে চলে গেল। মুনতাসিম গভীরভাবে কাগজগুলোকে পর্যবেক্ষণ করছে। তাইয়ান উৎসুক দৃষ্টিতে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। তখনই মুনতাসিম তাইয়ানের দিকে কাগজগুলো এগিয়ে দিল। তাইয়ান কাগজগুলো হাতে নিতেই মুনতাসিম গম্ভীর কণ্ঠে বলল, ভালো করে দেখে বলবে সাইনটা কার? তাইয়ান নিখুঁতভাবে কাগজগুলো পর্যবেক্ষণ করে নিল। আখিযুগল আপনা আপনি বড় হয়ে গেল। সে বিস্ময় নয়নে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। সে বিস্মিত কণ্ঠে বলল, স্যার আপনি বিয়ে করেছেন? তাইয়ান আমি তোমাকে সাইনটা দেখতে বলেছি। কে বিয়ে করেছে সেটা দেখতে বলিনি। তুমি যদি দেখতে না পারো তাহলে আরিয়ানকে পাঠিয়ে দাও। আমি আরিয়ানকে দিয়ে দেখিয়ে নিচ্ছি। সরি স্যার, আর কোনোদিন আপনার অপছন্দের কাজ করব না। সাইনটা দেখেই বোঝা যাচ্ছে সাইনটা আপনার। কিন্তু আপনি আমাকে আপনার সাইন দেখাচ্ছেন কেন? সাইনটা ভালো করে দেখ, সাইনের গভীরতার মাঝে ডুবে যাও। তবুও এই সাইনের রহস্য তুমি উন্মোচন করো। স্যার আপনি নিজের সাইন চিনেন না? এতদিন আমার সাথে থেকে আমার সাইনই চিনলে না। তাহলে আমাকে কি ভালোবাসলে তাইয়ান? আপনি আমাকে ভুল বুঝছেন স্যার। এটা আপনারই সাইন। তুমি শিওর? জি স্যার। এখন তুমি আসতে পারো। আমি তোমার সাথে পরে কথা বলবো। তাইয়ান বিলম্ব করল না। দ্রুত পায়ে কক্ষ ত্যাগ করল। মুনতাসিমও যেন বিশ্বাস করতে পারছে না। এটা তার সাইন নয়। এতটা নির্ভুলভাবে কে তার সাইন নকল করল, সেটাই মস্তিষ্কে আসছে না। মুনতাসিম একটা দীর্ঘশ্বাস ফেলে পার্টি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। মেহবিন খাবার খাচ্ছিল। এমন সময় রূপা মাহতাব উদ্দিনের দিয়ে যাওয়া কাগজটা মেহবিনের সামনে রাখল। মেহবিন পানি মুখের সামনে ধরে বলল, এটা কিসের কাগজ রূপা? আপনি পড়ে দেখেন আপা। ওই যে মাহতাব উদ্দিন আছে না, যার জমির মীমাংসা আপনি করে দিয়েছিলেন, সে সকালে এসেছিল। তার বোন স্ট্রোক করেছেন। সেজন্য উনি অপেক্ষা করতে পারেননি। আপনাকে দেখে শুনে সাইন করতে বলেছেন। উনি বিকালে এসে কাগজগুলো নিয়ে যাবেন। রূপার কথায় মেহবিন কাগজগুলো পড়তে লাগল। 3টা পেজ দেখেই বুঝতে পারল এটা কোনো জমির কাগজ। সে রূপাকে উদ্দেশ্য করে বলল, এটা দিঘির পাশের জমিটার কাগজ। জমিটা ভীষণ সুন্দর। তোর অনেক পছন্দের জমি ছিল তাই না রূপা? আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি একদিন কোনো এক দিঘির পাশে তোকে বাড়ি করে দিব। মেহবিনের কথায় রূপা মণিমুগ্ধকর করে হাসি হাসল। মেহবিন কাগজগুলোতে সাইন করে দিয়ে চলে গেল। প্রভাতের আলো নিভে গিয়ে চারদিক আধারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। এই কয়দিনে প্রাণবন্ত চৌধুরী বাড়িটা নিস্তব্ধ হয়ে গিয়েছে। আগের মতো আনন্দ করতে যেন সবাই ভুলে গিয়েছে। প্রতিটি মানুষের মধ্যে নিস্তব্ধতা রাজত্ব করছে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। তখনই মুনতাসিম বাসার মধ্যে প্রবেশ করে।
ভেতরটা একদম চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। ভেতরটা জানে কতটা অসহ্য যন্ত্রণা নিয়ে সে ঘুরে বেড়ায়। তার শত্রুরা যদি তার মনের খবর জানত, তাহলে দূর থেকে আঘাত না করে কথার আঘাতে ধরনীর বুক থেকে তাকে মুছে ফেলত। কাগজগুলো তদন্তের জন্য পাঠিয়েছে মুনতাসিম। আজ নিজের কক্ষে যেতে ইচ্ছে করল না। যখন সব দুঃখ কষ্ট সহ্যের সীমা পেরিয়ে যায়, তখনই সে বাবার কাছে চলে আসে। এই মানুষটার মুখশ্রীর দিকে দৃষ্টিপাত করলেই জীবনের অর্ধেক দুঃখ কমে যায়। আরও কয়টা দিন বেশি বাঁচতে ইচ্ছে করে। মুনতাসিমকে নিজের কক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়াদ চৌধুরী খবরের কাগজ রেখে ছেলের দিকে মনোযোগ দিলেন। মুনতাসিম ক্লান্ত শরীরে বাবার পাশে এসে বসল। কোমল কণ্ঠে বলল, আজ রাতে আমি আপনার সাথে ঘুমোতে পারি? অনুমতি নেওয়ার কি আছে? তুমি চাইলে আমার সাথে প্রতিদিন ঘুমোতে পারো। আপনার বউয়ের কোনো সমস্যা হবে না? সে তোমার মা হয়। আমার মা মরে গিয়েছে। যাকে তাকে আমার মায়ের সাথে তুলনা দিবেন না। রিয়াদ চৌধুরী দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেকে রাগানো উচিত হবে না। হঠাৎ কি এমন হলো যে ছেলেটার বুক এতটা ভারী হয়ে গেল? এত শক্ত একটা মানুষ যখন ভেঙে পড়ে, তখন রিয়াদ চৌধুরীর বুকটা হাহাকার করে ওঠে। সে কোনো কথা না বলে গম্ভীর হবার ভান ধরে চশমা খুলে শুয়ে পড়লেন। মুনতাসিম কোনো কথা না বলে বিছানায় উঠে বাবার এক হাতের ওপরে মাথা রেখে বাবাকে জড়িয়ে ধরে আখিযুগল বন্ধ করে রাখল। মুনতাসিম ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে মানুষটার দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে। না চাইতেও রিয়াদ চৌধুরী আখিযুগলের কোণে অশ্রুকণা চলে আসল। সে নরম কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? আমারে বলা যাবে? কিছু হয়নি আব্বু। বরাবরের মতোই হতাশ হলেন রিয়াদ চৌধুরী। ছেলের পেটে বোমা মারলেও নিজের দুর্বলতার কথা কারো সাথে শেয়ার করবে না। ঠিক তার মায়ের মতো গুণ পেয়েছে। তাকে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা গেলে ও তা বাহিরে প্রকাশ পায় না। সেজন্য লোকে ভাবে তার কোনো দুঃখ নেই। সে সর্বদা সুখী মানুষ। তার কখনো কষ্ট হয় না। লোকে কি জানে না, সে রোজ দুঃখ মেশানো হাসিতে মগ্ন থাকে। ভেতরটা রক্তাক্ত হয়ে আছে। ক্ষতটা শুকানোর বদলে দিন দিন তাজা হয়ে উঠছে। রিয়াদ চৌধুরী ছেলের চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। তিনি কিছুটা হাত বাড়িয়ে ছেলেকে বুকের মধ্যে টেনে নিয়ে আসলেন। পরম যত্ন সহকারে ছেলের ললাটে চুমু দিলেন। বাবা ছেলের এমন আদুরে দৃশ্য দেখে মনের অজান্তেই সাহেলা চৌধুরীর মুখশ্রীতে হাসি ফুটে উঠল। ঘুমানোর জন্য নিজের কক্ষে আসতেই মুনতাসিমকে দেখে দরজা কাছে দাঁড়িয়ে যায়। সে বাবা ছেলেকে বিরক্ত না করেই দরজা ভিড়িয়ে দিয়ে চলে গেল। সারাদিন এই ছেলেটার সাথে সে যুদ্ধ করে। ছেলেটা যখন শান্ত হয়ে যায়, তখন না চাইতেও মুনতাসিমের জন্য তার বুকের ভেতরটায় মোচড় দিয়ে উঠে। শেহনাজ ফোন কথা বলছিল। তখন সাহেলা চৌধুরী আসে তার কক্ষে। মাকে দেখে মুখশ্রী কুঁচকে যায় তার। যখন সে শুনল সাহেলা চৌধুরী তার সাথে ঘুমাবে, তখনই শেহনাজের মুখশ্রীতে আধার ঘনিয়ে এল। সে গম্ভীর মুখশ্রী করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রজনীর মধ্যপ্রহরে ছাদ থেকে কারো বাক্য কর্ণকুহরে আসতেই তাইয়ান সেদিকে মনোযোগ প্রদান করল। সে স্পষ্টভাবে অনুভব করতে পারছে কণ্ঠটা কার। সে খুব নিখুঁতভাবে মুনতাসিমের সব খবর পাচার করছে। কিভাবে মুনতাসিমকে ধরনীর বুক থেকে মুছে ফেলা যায়, সেই পরিকল্পনা চলছে। পর মানুষ শত্রুতা করলে সেখানে সাহস সঞ্চয় করে তাদের সাথে যুদ্ধ করা যায়। কিন্তু ঘরের মানুষ যখন শত্রুতা শুরু করে দেয়, তখন অর্ধেক জীবন আগেই মরে যায়।
যতটুকু বেঁচে থাকে কাছের মানুষের আসল রূপ সামনে আসার পর সেটুকুও মরে যায়। তার শরীরে নিঃশ্বাস থাকা অবস্থায় মুনতাসিমের কোনো ক্ষতি সে করতে দিবে না। সে বড় বড় পা ফেলে ছাদে প্রবেশ করল। তাইয়ানকে দেখেই মানুষটা ভয়ার্ত দৃষ্টিতে তাইয়ানের দিকে দৃষ্টিপাত করে আছে। সে বিস্ময় কণ্ঠে বলল, তুমি এখানে কি করছ? একই প্রশ্ন আমিও তোমাকে করতে পারি। সামান্য একজন গার্ড হয়ে আমার মুখে মুখে কথা বলছ? যেখানে আমাকে স্যারকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে স্যারের ক্ষতি দেখলে আমি কথা বলবি? তোমার কোনো অধিকার নেই আমার সাথে এভাবে কথা বলার। তুমি নিজেও জানো না। আমি চাইলে তোমার কি করতে পারি? তাইয়ানের কথায় মানুষটা জ্বলে উঠল। সে বজ্রকণ্ঠে বলল, তোমাকে একদম জ্যান্ত পুঁতে ফেলব। কেউ টের পাবে না। আমার সাথে লাগতে এসো না। ভালোবাসি বলেই তোমার বাড়াবাড়ি সহ্য করি। মানুষটার কথা শুনে তাইয়ান ভুবন ভুলানি হাসি হাসল। তা দেখে মানুষটার মুখশ্রী বিরক্তিতে কুঁচকে এল। তাইয়ান মানুষটাকে ওয়ার্নিং দিয়ে ছাদ থেকে চলে আসলো। সে মানুষটার সাথে কথা বলে দুর্বল হতে চায় না। পৃথিবীর সব মানুষ একদিকে আর মুনতাসিম তার কাছে একদিকে। মুনতাসিমের জন্য সে নিজের জীবন দিতেও প্রস্তুত। প্রভাতের আলো ফুটতেই মুনতাসিমের ঘুম ভেঙে গেল। রিয়াদ চৌধুরীকে জড়িয়ে ধরে সারারাত ঘুমিয়েছিল। রিয়াদ চৌধুরী পরম যত্নে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছেন। কখন যে সে ঘুমিয়ে গিয়েছিল তা তার জানা নেই। মায়ের পর এই মানুষটাই তাকে অসম্ভব রকমের ভালোবাসে। তার ভুলগুলো অন্যায়গুলো ক্ষমা করে দেয়। প্রচণ্ড খারাপ ব্যবহার করার পরে ও রিয়াদ চৌধুরী এসে ছেলের সাথে আগে কথা বলেন, বাবারা বুঝি এমনই হয়, সেজন্য বাবাকে বটগাছের ছায়া বলা। পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ হচ্ছে বাবার বুক। তা মুনতাসিম যত দিন যাচ্ছে ততই উপলব্ধি করতে পারছে। সময়ের সাথে বাবার নামে করা অভিযোগগুলো মিথ্যা হয়ে যাচ্ছে। সে বদলে যায়নি, পরিস্থিতি তাকে চুপ থাকতে শিখিয়ে দিয়েছে। সে তো আর একা তার সন্তান নয়। তার প্রতি যেমন রিয়াদ চৌধুরীর দায়িত্ব আছে, ঠিক তেমনি বাকি সন্তানদের প্রতিও তার দায়িত্ব আছে। মুনতাসিম কোনো কথা না বলে বিছানা ছাড়ল। তখনই রিয়াদ চৌধুরীর কিছু কথা কর্ণকুহরে এসে পৌঁছাল। মুনতাসিম বুঝল সে আগেই উঠেছে। মুনতাসিমের জন্য শুয়েছিল। আপনি যেটা বলছেন সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমার সম্মানে যে কলঙ্ক লাগাতে চেয়েছে, আমি তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। কথাগুলো বলেই চলে গেল মুনতাসিম। রিয়াদ চৌধুরী ছেলের কথায় একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আজ শুক্রবার, মুনতাসিমের আজকে ভীষণ করে বাড়ি ছাড়তে ইচ্ছে করছে। যেতে চেয়েছিল না সেই চেনা নীড়ে, কিন্তু অবাধ্য মনটা নিজের হয়ে অন্যের জন্য সব সময় মরিয়া হয়ে থাকে। সে কোনো কথা না বলে তাইয়ানকে গাড়ি বের করতে বলল। দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট স্থানে এসে পৌঁছে গেল। মুনতাসিম বাসার দিকে না গিয়ে মাঠের দিকে যেতে লাগল। তখনই তাইয়ান অস্থির হয়ে প্রশ্ন করল, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন স্যার? টয়লেটে যাচ্ছি। যাবে? তোমরা সবসময় চিনি জোকের মতো আমার সাথে লেগে থাকো কেন? আমার প্রাইভেসি বলতে কিছু নেই। চলো গিয়ে দেখবে আমি টয়লেটের মধ্যে গিয়ে কি করি। তোমরাও আমার মতো সেই প্রসেস ব্যবহার করবে। কোনো দুঃখে রাজনীতিতে এসেছিলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। জীবনে ঝামেলার কোনো শেষ নেই। বিরক্তিতে মুখশ্রী কুঁচকে ফেলল মুনতাসিম। আপনি হুকুম করলে আমরা আপনার সাথে টয়লেটে যেতেও রাজি স্যার। আমরা আমাদের দায়িত্ব অবহেলা করতে পারি না। তাইয়ানের কথায় মুনতাসিম রক্তিম চোখে তাইয়ানের দিকে দৃষ্টিপাত করল। বজ্রকণ্ঠে তাইয়ান বলে গর্জন করে উঠল। তাইয়া মাথা নুয়ে ধীর কণ্ঠে বলল,
সরি স্যার। শীতল হাওয়া এসে মুনতাসিমের শরীর স্পর্শ করে যাচ্ছে। শরীরে শীতের কাপড় না থাকায় কেঁপে কেঁপে উঠছে মুনতাসিম। চারদিকে আধার ঘনিয়ে আসতে শুরু করেছে। বুকের মধ্যে অশান্ত নদীর মতো উথাল পাতাল করছে। মাঠের পাশে নদীটা কেমন থম মেরে গিয়েছে। মুনতাসিমের অবস্থা দেখে তাইয়ানের ভীষণ খারাপ লাগছে। তবুও প্রকাশ করতে পারছে না। মুনতাসিমকে কোনো কথা বলা মানে নিজের ক্ষতি নিজে করা। মুনতাসিম রেগে যদি তাকে দূর সরিয়ে দেয়, তখন সে কিভাবে মুনতাসিমকে আগলে রাখবে? মানুষটা সামনে বড় ধরনের একটা ধাক্কা খাবে। কথাগুলো ভাবতেই তাইয়ানের বুকটা ভারী হয়ে আসতে শুরু করল। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে মুনতাসিমকে উদ্দেশ্য করে বলল, আপনার কি ম্যাডামের সাথে কথা বলতে ইচ্ছে করছে স্যার? আপনি ম্যাডামকে মেসেজ দিয়ে নিচে আসতে বলুন। আপনি মেসেজ করলে ম্যাডাম নিশ্চয়ই আপনার কাছে আসবে। কথা বলতে ইচ্ছে করলে ও মেসেজ দিতে ইচ্ছে করছে না। আত্মসম্মান বলেও একটা ব্যাপার আছে। আপনি অনেক শক্ত মনের মানুষ স্যার। আমি হলে জীবনেও পারতাম না। এই যে আমি নিজের সাথে যুদ্ধ করতে করতে বিলীন হয়ে যাচ্ছি, সে কথা আমি কাকে বলবো? মুনতাসিমের কথায় তাইয়ান বাকরুদ্ধ হয়ে গেল। মানুষটা কথা বলে না, আবার যখন বলতে শুরু করে, জবাব দেওয়ার এতটুকু জায়গা থাকে না। তাইয়ান নিস্তব্ধ হয়ে গেল। মুনতাসিম তা দেখে মুচকি হেসে বলল, এত অল্পতে ভেঙে পড়লে চলবে? তুমি যাকে ভালোবাসো সে তো আরও গভীর জলের মাছ। তোমার দুর্বলতার কথা জানলে তোমাকে এক নিমিষেই চূর্ণ বিচূর্ণ করে দিবে। এমন দুর্বল মানুষ আমার চাই না তাইয়ান। আমার মনে হয় আমার থেকে তোমার দূরে যাওয়া উচিত। তুমি না পারবে ভালোবাসাকে আঘাত করতে আর না পারবে আমাকে আঘাত করতে। তোমার এখন একটা নিরপেক্ষ স্থানে যাওয়া দরকার। মুনতাসিমের কথায় তাইয়ানের সমস্ত শরীর কেঁপে উঠল। সে বিস্ময় নয়নে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। তার মানে মুনতাসিম সবকিছুই জানে, আর সে ভেবেছে কিছুই জানে না। মুনতাসিম তাকে এমনি এমনি বোকা বলে না। সেই আসলেই বোকা। মুনতাসিম আসলেই অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সেজন্যই মানুষ তাকে এতটা ভালোবাসে। সে মনকে পাথরের ন্যায় কঠিন করে নিল। কণ্ঠে কাঠিন্যতা বজায় রেখে বলল, আমি পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আপনার পাশে থাকতে চাই স্যার। আমার ভালোবাসার থেকে আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনার পাশে থেকে আমার লাশ বের হয়ে যাবে, তবুও আমি জীবিত থাকা অবস্থায় আপনার থেকে এক সেকেন্ডের জন্য দূরত্ব তৈরি করব না। মুনতাসিমের অধরের কোণে আগের ন্যায় হাসি বিরাজ করছে। মুনতাসিম এভাবে হাসলে তাইয়ানের কেন জানি ভীষণ ভয় লাগে। সে খারাপ কিছুর আভাস উপলব্ধি করতে পারছে। কেউ যে হাসির মধ্যে দিয়েও কারো অন্তর আত্মা কাঁপিয়ে তুলতে পারে, সেটা মুনতাসিমকে না দেখলে সে জানতেই পারত না। আমার কক্ষটা পরিষ্কার করতে বলো তাইয়ান। আমি আজকে এখানেই থাকব। আর মেহবিন যেন কোনো অবস্থাতেই আমার গৃহের সামনে আসতে না পারে, সে দিকেই খেয়াল। সে আসতে চাইলে তাকে যেন দূরেই বিদায় করে দেওয়া হয়। একটু পরে দেখুক পড়তে কতটা আনন্দ লাগে। তাইয়ানের কথা বলার সাহস হল না। সে কিছু গার্ডদের ডেকে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে বলল। চন্দ্র তার আলো ধরনীর বুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। চারদিক করে তুলেছে মণিমুগ্ধকর। হিম শীতল হাওয়া বইছে। মেহবিন জানালা লাগানোর জন্য জানালার কাছে আসতেই কিছু সময়ের জন্য থমকে গেল। মানুষটা তবে ফিরল তার চেনা নীড়ে। কতগুলো দিন ধরে ফোন করেছে সে। তার কর্ণে একটি বাক্যই এসেছে। মেহবিন কিছুক্ষণ নিষ্পলক চাহনিতে বাসার দিকে চেয়ে থাকল। অনুভূতিরা আনন্দে মেতে উঠল।
এবার সে মানুষটার রাগ ভাঙিয়েই ছাড়বে। মনের শহরে আনন্দের মিছিল শুরু হয়ে গিয়েছে। মেহবিন জানালা লাগিয়ে শরীর চাদর মুড়িয়ে বাসার বাহিরে আসল। তাইয়ান জানালার কাছে মেহবিনকে দেখেছিল। সে দ্রুত কক্ষ থেকে বের হয়ে মেহবিনের গৃহের সামনে আসল। তাইয়ানকে দেখে মেহবিন অবাক হল। মেহবিন কিছু বলার আগেই তাইয়ান বলল, আপনি এখন স্যারের কাছে যাবেন না ম্যাডাম। স্যার আপনার ওপরে ভীষণভাবে রেগে আছে। স্যারের রাগটা পড়ুক, তারপর না হয় স্যারের সাথে দেখা করবেন। আমি বেশি সময় নিব না। তার সাথে কিছু কথা বলেই চলে আসব। সরি ম্যাডাম, বেয়াদবি মাফ করবেন। স্যারের কড়া নির্দেশ আছে, আপনাকে যেন স্যারের গৃহের দরজাতেও আসতে দেওয়া না হয়। আমরা আপনাকে ওদিকে যেতে এলাও করব না। মেহবিন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। বুকটা ভারী হয়ে আসতে শুরু করল। ভেতরটা জ্বলতে শুরু করে দিয়েছে। মানুষটাকে সে কতটা বাজেভাবে পুড়িয়েছে। আজ যখন নিজের বেলা এসেছে, তখনই গভীরভাবে যন্ত্রণাটা অনুভব করতে পারছে। অনুভূতি দিয়ে যন্ত্রণাগুলোকে খুব কাছ থেকে স্পর্শ করতে পারছে। কথাগুলো কণ্ঠলানিতে এসে আটকে গিয়েছে। তাইয়ানের সাহস হল না মেহবিনের দিকে দৃষ্টিপাত করার। দুজন মানুষ দুজনকে এতটা ভালোবাসার পরে ও তাদের মাঝে এক আকাশ সমান দূরত্ব। ভালো নেই কেউ, তবুও যেন হার না মানার খেলায় মেতে উঠেছে। ভালোবাসার ভিত হচ্ছে বিশ্বাস। সেটা যদি দুর্বল থাকে সেটা শক্ত করার জন্য হলে ও পড়তে হবে। তাইয়ান বিলম্ব করল না। দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। মেহবিন একবার দরজার দিকে দৃষ্টিপাত করল। বুক ভরা হাহাকার নিয়ে নিজের গৃহে ফিরে গেল। তাইয়ান চুপিসারে গৃহে প্রবেশ করল। মুনতাসিম যেন টের না সেজন্য সোজা নিজের কক্ষের দিকে অগ্রসর হল। কথায় থাকে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মুনতাসিম তাইয়ানের বিছানায় বেশ আয়েশি ভঙ্গিতে বসে আছে। তাইয়ানকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, ঘরের কথা পরকে বলা আমি পছন্দ করি না। প্রথমবার ভুল করেছ, মাফ করে দিলাম। এমন ভুল যেন দ্বিতীয়বার না করা হয়। সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করেছ? জি স্যার। আর সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ভিডিও মুছে ফেলা হয়েছে তো? এক চুল পরিমাণ সেই ঘটনা নিয়ে কোনো বর্ণনা নেই তো? কোথাও নেই স্যার, সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছে। এখন যদি কারো ফোনে সেভ থাকে, তবে সেটা থাকলে থাকতে পারে। কিন্তু সে সব ভিডিও যদি কেউ প্রচার করার চেষ্টা করে, তাহলে তার জেল হয়ে যাবে। কারো ফোনে কোনো ভিডিও থাকলে সেটা প্রশাসনের চোখে পড়লে কঠিন শাস্তি পেতে হবে তাকে। তাই কাজেই এসব নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমাকে কে বলল আমি দুশ্চিন্তা করছি? সরি স্যার। কালকে যেন টপ নিউজে থাকে সেদিনের অধিকাংশ ঘটনাই সব মিথ্যা। আশা করি আমাকে বেশি কিছু বলতে হবে না। সকাল সকাল যেন খবরটা দেখতে পারি। ঘরের লোককে আমি বাসায় গিয়ে দেখে নিব। মুনতাসিমের কথায় তাইয়ানের মুখশ্রীতে আধার ঘনিয়ে এল। সে মলিন মুখশ্রী করে মুনতাসিমকে সম্মতি জানাল। মুনতাসিমের মনমতো কাজ হয়ে যাবে। আজকে মুনতাসিমের নিজেকে বেশ হালকা লাগছে। বুকের মধ্যে বসে থাকা ভারী পাথরটা মুহূর্তের মধ্যে নেমে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে তাইয়ানের কক্ষ থেকে বের হয়ে গেল সে। রজনীর আধার কেটে গিয়ে প্রভাতের আলো ধরণীকে করেছে আলোকিত। চারদিক কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। শীতকাল মেহবিনের ভীষণ প্রিয়। যেখানে মানুষ শীতের ভয়ে কম্বলের নিচে থেকে বের হতে ভয় পায়।
সেখানে মেহবিন রোজ সকালে ঘাসের ডগায় জমে থাকার শিশির বিন্দুগুলো ছুঁয়ে দেখে। মাঝে মধ্যে জুতা খুলে ভিজিয়ে নেয় দুটি চরণ। আজকেও বের হয়েছিল মেহবিন। কিছুদূর যেতেই রাস্তার মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। মানুষটা দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। মানুষটাকে চিনতে এতটুকুও সময় নিল না মেহবিন। ধীর গতিতে মুনতাসিমের কাছে এগিয়ে গেল। কোমল কণ্ঠে বলল, কেমন আছেন? মানুষ মনে আঘাত করে শরীরের খবর নেয়। এত সুন্দর অভিনয় মানুষের দ্বারাই সম্ভব। মুনতাসিম। ডোন্ট কল মি মুনতাসিম অ্যাট অল। জাস্ট কল মি স্যার। উইল রিমেম্বার। মুনতাসিমের কথায় স্তব্ধ হয়ে গেল মেহবিন। বুকের মধ্যখানে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মেহবিনকে উপেক্ষা করে মুনতাসিম গৃহের দিকে চলে গেল। মেহবিন পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। দম বন্ধ হয়ে আসতে চাইছে। মানুষটা যে তার সাথে কথাই বলতে চাইছে না। সে কিভাবে মানুষটার রাগ ভাঙাতে সক্ষম হবে? মুনতাসিমের মনটা মুহূর্তের মধ্যে বিষাদে পরিপূর্ণ হয়ে গেল। প্রিয় মানুষগুলো কি জানে না? তাদের আঘাত করার পরে অপর প্রান্তের মানুষ আঘাত করা মানুষটার থেকে বেশি পুড়ে। তাহলে জেনে শুনে কেন সামনে আসে? এই যে সে মেহবিনকে আঘাত করল, মেহবিনকে পোড়াতে চাইল। এখন সে মেহবিনের থেকে 10 গুণ পুড়ছে। সে মানুষটাকে যতটা আঘাত করল, সেই কথা মনে হতেই ভেতরটা জলে পুড়ে ছারখার হয়ে যায়। মুনতাসিম গাছের কাছে থাকা বেঞ্চে বসল। বুঝেছেন ম্যাডাম, আপনাকে ভালোবেসে আপনার কাছেই সস্তা হয়ে গেলাম। আপনাকে বেশি দাম দিতে গিয়ে নিজের দামই কমিয়ে ফেললাম। আমার মান অভিমান, রাগ কখনো আপনার হৃদয় স্পর্শ করেনি। তাই রাগ ভাঙাতে আসলেন না। আপনি হয়তো বুঝেই গিয়েছেন। আমি আপনাকে কোনোদিনই ছাড়ব না। আমি এতটা সস্তা আপনার কাছে হতে চাইনি। আমি চাইনি আপনার কাছে সহজলভ্য হয়ে যেতে। আমি আপনাকে একটু বেশিই ভালোবেসেছি। তাই এতটুকু শাস্তি আমার প্রাপ্য ছিল। আপনি তো আমায় কোনোদিনই ভালোবাসেননি। দোষ তো আমারই, আমি আপনাকে ভালোবেসেছি। পুড়তে হলে আমি পুড়ব। জানেন ম্যাডাম, বেশি ভালোবেসে ফেলার মতো বড় দোষ আর নেই। মুনতাসিমের ভাবনার মাঝেই তাইয়ান বলল, স্যার গাড়ি বের করেছি। আমাদের ফিরতে হবে। মুনতাসিম বিলম্ব করল না। দ্রুত পায়ে গাড়িতে উঠে বসল। এখানে আর কিছুক্ষণ থাকলে বোধহয় নির্লজ্জ তার পরিচয় দিয়ে বসবে। ছুটে যাবে মেহবিনের কাছে। নিজেকে এতটা সস্তা বানানো ঠিক হবে না। মেহবিনের উপলব্ধি করা উচিত। সে মুনতাসিমকে কিভাবে, আর মুনতাসিম আসল কি? কথাগুলো ভাবছিল মুনতাসিম। গাড়ি ছুটে চলেছে তার নিজ গন্তব্যে। শীতের সকাল হওয়ায় গাড়িঘোড়া তেমন নেই। সবাই নিদ্রা দেশে তলিয়ে আছে। ঘড়ির কাঁটায় 8:30 বাজে। রূপা কাজ শেষ করে সিরিয়াল দেখতে বসেছিল। তার পছন্দের সিরিয়াল শুরু হতে দেরি আছে। তাই সে গানের চ্যানেল খুঁজছিল, তখনই খবরের চ্যানেলে এসে আটকে যায়। খবর দেখে রূপার আঁখি যুগল আপনা আপনি বড় বড় হয়ে গেল। সে দ্রুত মেহবিনকে ডেকে নিয়ে আসলো। মেহবিন খবর শুনে মলিন হাসল। এমনটা হবার কথাই ছিল। সে আগেই বুঝেছিল জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করেছে। রূপা, তোর ফোনটা একটু দে তো। রূপা নিজের কক্ষ থেকে ফোনটা নিয়ে এসে মেহবিনের হাতে দিল। মেহবিন রূপার ফোনটা নিয়ে নিজের কক্ষে চলে গেল। মুনতাসিমের নাম্বার বের করে ফোন দিল। দুবার ফোন বেজে কেটে গেল।
তৃতীয়বারের বেলায় মুনতাসিম বিরক্ত হয়ে ফোন তুলল। অনুগ্রহ করে ফোন কাটবেন না স্যার। আমি আপনার সাথে কয়টা কথা বলেই রেখে দিব। কথা দিচ্ছি এতটুকু বিরক্ত করব না। মুনতাসিমের মুখশ্রীতে তাচ্ছিল্য ফুটে উঠল। বুকের মধ্যে উথাল পাতাল করেছে। এমন একটা মুহূর্তের জন্য কতই না ছটফট করেছে সে। অথচ আজ সে দিনটি চলে আসল। কিন্তু মুনতাসিমের কথা বলার উপায় নেই। মুনতাসিম কঠিন গলায় বলল, আপনার মতো ভালো মেয়ের আমার মতো চরিত্রহীন পুরুষের সাথে কথা বলা মানায় না। তাছাড়া আমার এত সময় নেই অযথা সময় নষ্ট করার। আপনার কাছে নিজেকে বেশি সস্তা বানিয়ে ফেলছিলাম। সেজন্য এতদিন আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে গিয়েছেন। আজ থেকে প্রতিটি মুহূর্তে আপনাকে বোঝাব আমি আসলো কি ছিলাম। আমাকে ভাঙার মতো সাধ্য সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। যে আমাকে ভাঙবে তার কাছে আমি স্বেচ্ছায় টুকরো হয়ে যাই। আমার মতো খারাপ মানুষ দূরত্ব যদি আপনায় ভালো রাখে, সুখে রাখে, তাহলে এই দূরত্ব আকাশ পাতাল সমান হোক। তবুও আমার আপনার সুখ হোক। এমনিতেই আপনার পেছনে অনেক সময় অপচয় করে ফেলছি। আমার সময় এত বেশি হয়নি। যে যার তার পেছনে অপচয় করব। কথাগুলো বলেই মুনতাসিম কল কেটে দিল। মেহবিন আবার ফোন দেওয়ার চেষ্টা করল। তবে এবার ফোন বন্ধ দেখাল। মানসিক আঘাতের চিহ্ন থাকে না বলেই দুই প্রান্তের মানুষ আঘাত লুকিয়ে হাসছে। কিন্তু ভেতরটা যে পুড়ে কয়লা হয়ে গিয়েছে। মানুষ কি সে খবর রাখে? শীতের মাঝে ও পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। চারদিকে মেহবিনের নামে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। খবরের কাগজে বড় বড় করে মেহবিনকে নিয়ে লিখা হয়েছে। মেহবিনের নামে 2 কোটি টাকা ঘুষ খাওয়ার অভিযোগ উঠেছে। অন্যান্য জায়গায় খবরটা তেমন গুরুত্বপূর্ণ না হলে ও মেহবিনদের এলাকা এখন গরম। কটু কথা শোনাতে একচুল পরিমাণ ছাড়ছে না কেউ। রাইমা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। তার মেয়ে এমন জঘন্যতম কাজ করতেই পারে না। ফরিদ রহমান পাশেই বসেছিল। রাইমা বেগমকে কথা শোনানোর দারুণ একটা রাস্তার সন্ধান মিলেছে। এই সুযোগ তো তিনি কিছুতেই হাতছাড়া করবেন না। সে তাচ্ছিল্য করে বলল, তোমার মেয়ে এতদিন এই ঘুষের টাকায় গরম দেখাত। রাইমা আমাকে আজ একটা সত্যি কথা বলো তো। এই মেয়ে আদৌ আমার মেয়ে তো নাকি অন্য কারো? আমার সন্দেহ হয় জানো। মুখ সামলে কথা বলবে। তুমি কিন্তু দিন দিন ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছ। আমার হাতেই তুমি খুন হবে বলে দিল আম। পুরনো প্রেম বুঝি জেগে উঠেছে। মেয়ের কাছে পুরনো প্রেমিক আসে। সে খবর পেয়ে মেয়েকে হাতে রাখছ। তুমি কি ভেবেছ আমি এসব কথা বুঝি না? কে কোনো মতলবে কোনো পয়েন্টে হাঁটছে? সে সব খবর আমার হাতে আছে। যার আশায় আমাকে ছাড়ার চিন্তা করছ, আমি তাকেই ধরনীর বুক থেকে গায়েব করে দিব। নিজে তো নষ্ট ছিলে, মেয়েটাকেও নষ্ট বানিয়ে ফেলছ। নষ্ট মায়ের নষ্ট মেয়ে তৈরি হয়েছে। কথাগুলো বলেই দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। রাইমা বেগম শীতল দৃষ্টিতে ফরিদ রহমানের যাওয়ার দিকে চেয়ে আছে। দৃষ্টি যেন মনের কথা বলে দিচ্ছে। সামনে ভয়ঙ্কর কিছু হতে চলছে। শান্ত নদীর মতো স্থির হয়ে গেল রাইমা বেগম। কিছুক্ষণ বসে থাকার পরে মেয়েকে ফোন দিল। মেহবিন উত্তেজিত হয়ে বলছে, আমি এমন জঘন্যতম কাজ করিনি আম্মু। সবাই আমাকে অবিশ্বাস করছে। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি জানি আমার মেয়ে কেমন। তুই উত্তেজিত হোস না।
ঠান্ডা মাথায় ভাবতে থাক কে তোর নামে এমন অভিযোগ করতে পারে। আমার থেকে তোর শ্রবণ শক্তি প্রখর। তুই শুরু থেকে শেষ পর্যন্ত পুনরায় স্মরণ কর। তাহলেই নিজের উত্তর পেয়ে যাবি। আমার একজনকে সন্দেহ হয় আম্মু। আমি অবশ্যই তার সাথে দেখা করব। কিন্তু আমার মান সম্মান যে সব নষ্ট হয়ে গেল। আল্লাহ সবসময় আমার সাথেই কেন এমন করেন? আমি কি খুব বেশি পাপ করে ফেলছি? এসব কথা বলতে হয় না। আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন। কখনো আল্লাহ তাআলার ওপরে নিরাশ হবি না। তার ওপরে ভরসা রাখ। সে তোর থেকে যতটুকু কেড়ে নিবে, তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দিবে, অপেক্ষা শুধু সময়ের। তোর বাবা ফোন দিল, একদম ধরবি না। নিজের কাজে মনোযোগ দে। আমি তোর ওপরে আশা রাখছি। তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি। রাইমা বেগম মেয়েকে ভরসা দিয়ে ফোন রেখে দিলেন। মেহবিন গভীর চিন্তামগ্ন হয়ে উঠল। কে তার সাথে এমন কাজ করতে পারে? সেটাই তার ভাবনাতে আসছে না। তখনই তার খেয়াল আসলো ইউএনও সাহেবের সাথে তার একটু কথা কাটাকাটি হয়েছিল। সে বলেছিল মেহবিনকে দেখে নিবে, মেহবিনকে পদত্যাগ করতে বাধ্য করবে। তবে সে কি কিছু করল? কিন্তু প্রমাণ ছাড়া তো এমনি এমনি অভিযোগ উঠবে না। সবকিছু মাথার ওপরে দিয়ে যাচ্ছে মেহবিনের। সে মাথায় হাত দিয়ে বসে আছে। ঠান্ডা মস্তিষ্কে ভাবতে হবে। এভাবে ঘাবড়ে গেলে চলবে না। সমস্যা যখন এসেছে, সমস্যার সমাধান তাকেই করতে হবে। সে মনস্থির করে নিল বিকালে ইউএনও সাহেবের সাথে দেখা করতে যাবে। গোধূলি আলোয় ধরনীর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। এই মণিমুগ্ধকর পরিবেশকেও উপভোগ করতে ব্যস্ত। কেউ বা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ছুটে চলেছে শহরের অলিতে গলিতে। চারদিকে এত মানুষ, তবুও মেহবিনের নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। সবকিছু থেকে সে আজ শূন্য। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ। এই মুহূর্তে কারো একটু সঙ্গ ভীষণভাবে প্রয়োজন তার। কথাগুলো ভাবতে ভাবতে ইউএনও সাহেবর গৃহের সামনে চলে আসল। গাড়ি থেকে নেমে দরজায় কলিং বেলে চাল দিল। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটি নরম কণ্ঠে বলল, কাকে চাই? মেহবিন নিজের পরিচয় দিল। তারপর মেয়েটি মেহবিনকে বসিয়ে রেখে উপরে চলে গেল। একটু পরেই রেহান আঁখি যুগল ডলতে ডলতে ড্রয়িং রুমে আসল। সবে মাত্র বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিয়েছিল। তখনই কাজের মেয়ের ডাক শুনে বিরক্ত হয় সে। কিন্তু যখন মেহবিনের নাম শুনে, তখনই ধরফরিয়ে উঠে বসে। শরীরে কাপড় পরিধান করেই নিচে আসল। হাস্যোজ্জ্বল মুখশ্রী করে মেহবিনের সামনে বসল। আকাশের চাঁদটা আমার গৃহে তার চরণ ফেলল। আমার গৃহেটা পবিত্র হয়ে গেল। এত সুন্দর ফুল যদি সারা জীবন আমার গৃহে বাস করত, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। তা কি মনে করে সুন্দরী রমণী আমার গৃহে পদচারণ করল? মেহবিন ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করল রেহানের দিকে। মেহবিন শান্ত কণ্ঠে বলল, আপনি আমার সাথে এমনটা না করলেও পারতেন স্যার। মেহবিনের কথায় রেহান বিস্ময় নয়নে মেহবিনের দিকে দৃষ্টিপাত করে আছে। মেহবিনের বলা একটি বাক্যও তার বোধগম্য হল না। সে চিন্তিত হয়ে মেহবিনকে প্রশ্ন করল, আমি কি করেছি তোমার সাথে? ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগতই রাখা ভালো ছিল। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, সাথে নষ্ট করে দেয় মানুষের মনকে। আপনি আমার এত বড় ক্ষতি না করলেও পারতেন। এবার রেহান বুঝল মেহবিন কিসের কথা বলছে। তার মুখশ্রীতে তাচ্ছিল্য ফুটে উঠল। সে বিরক্তিকর মুখশ্রী করে বলল, আগেই বলেছিলাম, আমার সাথে লাগতে এসো না, ফলাফল ভালো হবে না।
কিন্তু তোমার কাছে মন্ত্রী সাহেবের টেস্ট বেশি ভালো লাগে। একটা বার আমায় টেস্ট করে দেখতে পারতে। মন্ত্রী সাহেবের থেকে আমার টেস্ট ভালো ছিল। হীরা ফেলে কোয়লার পেছনে ছুটলে এমনই হয়। রেহানের কথায় মেহবিনের চোয়াল শক্ত হয়ে এল। সে ক্রোধে দুহাত মুষ্টিবদ্ধ করে আছে। এর আগেও রেহান তাকে নোংরা নোংরা কথা বলেছে। মেহবিন সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। রেহান দিন দিন তার সীমা অতিক্রম করে ফেলছে। মেহবিন শীতল কণ্ঠে বলল, আপনি আমার বিরুদ্ধ করা অভিযোগগুলো তুলে নিন। তুমি আমার হয়ে যাও। শুধু অভিযোগ কেন, তোমাকেও তুলে নিয়ে আসব। মেহবিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে উঠে দাঁড়াল। রাগান্বিত হয়ে চিৎকার করে বলল, আমি যদি ফেঁসে যাই স্যার, তাহলে আপনাকেও আমি ফাঁসিয়ে দিব। জেলের ভাত আমি একা কেন, আপনাকেও খাওয়াব। কথাগুলোই বলেই মেহবিন বিলম্ব করল না। দ্রুত পায়ে মেহবিন গৃহ ত্যাগ করল। মেহবিন চলে যেতেই দুজন আগন্তুক বের হয়ে আসল। তিনজনের মুখশ্রীতে রহস্যময়ী হাসি। রেহান দুজনকে উদ্দেশ্য করে বলল, শান্ত মস্তিষ্কে মেয়েটা আমাকে হুমকি দিয়ে গেল। এখন মেয়েটাকে আমার কি করা উচিত? একজন আগন্তুক বলল, মেরে দিন, শালিকে হহুত জ্বালিয়েছে। এবার ওর মরার সময় এসে গিয়েছে। সামান্য একটা মেয়ের হুমকিতে ভয় পেয়ে গেলেন ইউএনও সাহেব। আমাকে জ্ঞান না দিয়ে তুমি তোমার চিন্তা করো। ধরা পড়ে গেলে বাঁচতে পারবে তো? আমাকে ধরা এত সহজ নয়। দ্বিতীয় আগন্তুক বলল, নিজেকে নিয়ে এতটা গর্ব করা উচিত নয়। আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত, নয়তো তুমি ধরা পড়ে যাবে। দ্বিতীয় আগন্তুকের কথায় সায় মেলাল রেহান। প্রথম আগন্তুক বিলম্ব করল না। দ্রুত পায়ে গৃহ ত্যাগ করল। প্রথম আগন্তুক চলে যেতেই দ্বিতীয় আগন্তুক বলল, ওকে সরিয়ে না দিলেও আমরা ধরা পড়ে যাব। মেহবিনের সাথে ওকেও আমরা গায়েব করে দেই স্যার। রেহান কিছুটা চিন্তিত হয়ে বলল, এখানো সময় হয়নি ওকে শেষ করে দেওয়ার। ওর থেকে এখনও আরও তথ্য নেওয়া বাকি আছে। তুমি এখন আসতে পারো। আমি তোমাদের আবার পরে ডেকে নিব। রেহানের কথায় দ্বিতীয় আগন্তুক গৃহ ত্যাগ করল। বেলকনির গ্রিল ভেদ করে শীতল হাওয়া এসে মুনতাসিমের শরীর স্পর্শ করে যাচ্ছে। পরম আদুরেভাবে শীতল আলিঙ্গনে কাঁপিয়ে তুলছে সমস্ত দেহ। নিজেকে এলোমেলো রাখতেই বেশি ভালোবাসে সে। তাইয়ান কফির মগ হাতে নিয়ে মুনতাসিমের কক্ষে আসলো। কক্ষে না পেয়ে বেলকনিতে আসলো, মুনতাসিমের হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে বলল, স্যার, ম্যাডামের বিষয়ে কিছু শুনেছেন? এসব বিষয়ে খবর রাখা কি আমার কাজ তাইয়ান? সরি স্যার, আসলো ম্যাডামের নামে ঘুষ খাওয়ার অভিযোগ উঠেছে। তো আমি কি করব তাইয়ান? এই সময়টা আপনি ম্যাডামের পাশে থাকলে ম্যাডাম মনে জোর পেত। তোমার ম্যাডামের পাশে থাকাই কি আমার কাজ? আমার আর কোনো কাজ নেই। তুমি যাও, আমি একা থাকতে চাই। বাসার সবাইকে ড্রয়িং রুমে আসতে বলো। আমার সবার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। মুনতাসিমের কথা শেষ হবার সাথে সাথে তাইয়ান অনুমতি নিয়ে বিদায় নিল। মুনতাসিম দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে দৃষ্টিপাত করে আছে। মেহবিনের সাথে বোধহয় আকাশটারও মন খারাপ। কালো মেঘে ঢেকে আছে আকাশটা। অন্যদিন চন্দ্রের আলোয় আলোকিত করে আধারে ঘেরা ধরণীকে। মুনতাসিম কফি খাওয়া শেষ করে নিচে আসল। সবাই মুনতাসিমের জন্য অপেক্ষা করছিল। মুনতাসিম আসতেই পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। মুনতাসিম এসে সোফায় বসল। তার ফুপিকে উদ্দেশ্য করে বলল, এবার বলুন, ছেলে হিসেবে আমাকে আপনার কেমন লাগে? মুনতাসিমের কথায় সুফিয়া চৌধুরীর মুখশ্রীতে আধার ঘনিয়ে এল।
সে মুখশ্রী কালো করে বলল, তুই হচ্ছিস চাঁদ। আর চাঁদ হয়ে বামুনে হাত দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি আমার ভুল স্বীকার করছি। আমার ক্ষমা করে দে বাজান। আমি আর কখনো এমন জঘন্যতম অপরাধ করব না। কি করব বল? আমি তো একজন মা। আর একজন মা কখনো তার মেয়ের চোখের পানি সহ্য করতে পারবে না। আমিও মেয়ের জন্য নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় দিয়েছি। আমার মেয়ে তোকে চাইলেই তো হবে না। তোকে ও আমার মেয়েকে চাইতে হবে। এটা আমি ভালো মতোই বুঝে গিয়েছি। তুই যদি না চাস আমরা এ বাড়িতে থাকি, তাহলে কালকেই এ বাড়ি ত্যাগ করব। আপনি আমার ফুপি জন্য এখনো কথা বলতে পারছেন। এমন ভুল দ্বিতীয়বার হলে ভুল যাব আপনি আমার ফুপি। জ্যান্ত পুঁতে ফেলব একদম। আমার চরিত্রে দাগ লাগানোর অধিকার আমি আপনাদের দেইনি। আর আপনাদের পেছনে যে কলকাঠি নাড়ছে, আমি তাকেও সাবধান করে দিচ্ছি। মুনতাসিমকে যেন সে এতটা দুর্বল না ভাবে। কে কোথায় যাচ্ছে, কার সাথে মিশে আমাকে মারার পরিকল্পনা করছে, সবকিছু মুনতাসিমের মস্তিষ্কে নোট করা আছে। আমার রক্ত বলে সে পার পেয়ে যাবে, এমনটা ভাবার দরকার নেই। আজ আমি শান্ত আছি। আমাকে শান্ত থাকতে দিন। আমি যেদিন ধরব, সেদিন কেউ বাঁচতে পারবে না বলে দিলাম। কথায় আছে না, চোরের 10 দিন আর সাধুর 1 দিন। ভালোবাসি বলে আমাকে এত তুচ্ছতাচ্ছিল্য করার কারণ নেই। ভালো যেমন বাসতে পারি, ঠিক তেমনি ঘৃণা করে রক্তাক্ত করে দিতেও জানি। ঠান্ডা মাথায় সাবধান করে গেলাম। আমার সাথে গেম খেলতে হলে পাকাপোক্ত খেলোয়াড় হতে হবে। গোবর ভরা মাথা নিয়ে মুনতাসিমকে শেষ করা যাবে না। কথাগুলো বলেই স্থান ত্যাগ করল। পুরো পরিবেশে নিস্তব্ধতা ঘিরে ধরল। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। মুনতাসিম কাকে হুমকি দিয়ে গেল? এখানে সবাই পরিবারের আপনজন। আপন মানুষ কি কখনো মুনতাসিমের ক্ষতি করতে পারে? হ্যাঁ পারে। তাইয়ানের মুখশ্রীর দিকে দৃষ্টিপাত করলে যে কেউ সহজেই ধরে ফেলতে পারবে। তাইয়ান মুনতাসিমের বলা কথাগুলো বুঝতে পেরেছে, সেজন্যই বোধহয় তার মস্তিষ্কে রক্তক্ষরণ বেড়েছে। আখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। সমস্ত মুখশ্রীতে আধার ঘনিয়ে এসেছে। ভেতরটা চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে। মনটা হাহাকার করে উঠছে। অন্ধকারের আচ্ছন্ন 4 দেওয়ালের আবদ্ধ কক্ষ। ষড়যন্ত্রের শিকার যেন হচ্ছে ঘরের প্রতিটি দেওয়াল। না পারছে স্বৈরাচারী সব ষড়যন্ত্র ফাঁস করে দিতে, আর না পারছে সহ্য করতে। তাদের নিকৃষ্ট ষড়যন্ত্র দেখে প্রকৃতিও তাদের থেকে ঘৃণায় দৃষ্টি ঘুরিয়ে নিয়েছে। সেজন্য প্রভাতের আলোও তাদের স্পর্শ করছে না। অন্ধকার ঘরের মধ্যে নিজেদের আলাপ আলোচনায় ব্যস্ত। থমকে রয়েছে ভোরের সকাল, শরীর বিন্দু ঘাসের ডগায় জমতে ব্যস্ত। পাখিরা মগডালে বসে তার সুর তুলতে ব্যস্ত। কম্বলের উষ্ণতায় অলসতা ধরেছে বেশ। এই কনকনে ঠান্ডার মধ্যে ষড়যন্ত্রের বৈঠক বসেছে। পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। এভাবে আর কতদিন মুখ লুকিয়ে থাকব? আমাকে হুকুম কেন দিচ্ছেন না? আমি আপনার কথা মতো বসে থাকতে পারব না। ওই মুনতাসিম আমার পুরো জীবন নষ্ট করে দিয়েছে। আমি তাকে ধ্বংস করে দিয়ে ক্ষান্ত হব। যুবকের রক্তে রক্তে যেন প্রতিশোধের নেশা ঘুরে বেড়াচ্ছে। জমে যাওয়া হিমশীতেও কপালে বিন্দু বিন্দু ঘামের কণা তৈরি হয়েছে। ক্রোধে মস্তিষ্ক টগবগ করছে। দেহের সমস্ত রক্ত উত্তপ্ত হয়ে উঠেছে। ললাটের 2টি রগ ফুলে উঠেছে। ভাইয়ের এমন চেহারার সাথে পরিচিত রমণী। সে আদুরেভাবে ভাইয়ের কাঁধে হাত রাখল। তুমি তীরে এসে নৌকা ডুবিয়ে দিতে পারো না ভাইয়া। মুনতাসিম আমাকে ধরে ফেলছে।
ওই বাড়িতে থাকা আমার জন্য কতটা বিপজ্জনক সেটা তুমি আন্দাজ করতে পারছো? আমার এক একটা দিন আতঙ্ক নিয়ে বাঁচতে হয়। এই মনে হয় মুনতাসিম মৃত্যু নিয়ে আমার সামনে হাজির হবে। সে শান্ত মস্তিষ্কের মানুষ, তোমার থেকে দ্বিগুণ ক্রোধ তার। সে তোমার মতো কথায় কথায় জ্বলে ওঠে না। মানুষকে কিভাবে কথার যন্ত্রণায় রক্তাক্ত করে দিতে হয় সেটা মুনতাসিমের থেকে শিখতে পারো না। বোনের কথায় জ্বলে উঠল যুবক। দুই ভাই বোনের বিতর্ক দেখে বেশ বিরক্ত জাফর ইকবাল। সে রাগান্বিত হয়ে বলল, আমি তোমাদের ফালতু ড্রামা দেখার জন্য কনকনে ঠান্ডার মধ্যে আইসি নিদ্র থেকে বেরিয়ে আসিনি। আমার এত বছরের সাধ্য সাধনার ফল সব মুনতাসিম নিয়ে গেছে। আমার ভেতরটায় কি হচ্ছে তোমরা একবার ভেবছ? প্রতিশোধ আগুনে আমি শতবার মৃত্যু বরণ করি। মুনতাসিমকে চাইলেই মারা যায়। তাকে মারার পরে যদি ধরা পড়ে যাই, সে হত্যার কোনো মূল্য থাকবে না। তাকে মারতে হলে এমনভাবে মারতে হবে যেন সাপও না মরে আর লাঠিও না ভাঙে। জাফর ইকবালের কথায় রক্তিম চোখে জাফর ইকবালের দিকে দৃষ্টিপাত করল যুবক। সে বজ্র কণ্ঠে বলল, আমি ধরা পড়ে গেলে যাব। তবুও মুনতাসিমের মৃত্যু আমি দেখতে চাই। প্রতিটি সেকেন্ড আমি যেমন যন্ত্রণায় ছটফট করি, তার থেকে দ্বিগুণ যন্ত্রণা দিয়ে আমি মুনতাসিমকে মারব। সে বাঁচার জন্য ছটফট করবে, পাশে কাউকে চাইবে, পানির জন্য আহাজারি করবে, কিন্তু সে কিছু পাবে না, কিছু না। আমার থেকে আমার ভালোবাসার মানুষকে করেছে আলাদা। একটা জঙ্গল আমার কাঁধে দিয়েছিল ঝুলিয়ে, আমি সেই জঙ্গলকে খুন করে লাশের ফ্রিজিং ড্রয়ারে রেখে আসছি। আমার মন যখন থেমে যায়, তখন আমি গিয়ে তার কুৎসিত মুখশ্রী দেখে আসি। ভেতরে দমে যাওয়া আগুনটা আবার দাউদাউ করে জ্বলে ওঠে। ভাইয়ের কথায় রমণীর অন্তর আত্মা কেঁপে উঠল। তার চেনা ভাইটা কিভাবে অপরিচিত হয়ে গেল? সবকিছুর জন্য তার মুনতাসিমকে দায়ী মনে হয়। সে যদি তার ভাইয়ের ভুলগুলো মাফ করে দিয়ে একটা সুখী পরিবার উপহার দিতে পারত, তাহলে আজ চৌধুরী ভবন হয়ে উঠল আনন্দের রাজত্ব। সেখানে সুখ আর শান্তি বসবাস করত। রমণীর ভাবনার মাঝেই জাফর ইকবাল বলল, তুমি তো চৌধুরী বাড়িতে থাকো, তোমাকেই কাজটা করতে হবে। যদিও বাসার চারপাশে সিসি ক্যামেরার অভাব নেই, তবুও তোমাকে একটা রিস্ক নিতেই হবে। তুমি যেদিন কাজটা করবে সিসি ক্যামেরাগুলো অফ করে দেওয়ার চেষ্টা করবে। মুনতাসিমের গাড়ির ব্রেক অকেজো করে দিবে। আর না হলে যেদিন মুনতাসিম কম গার্ড নিয়ে বের হবে, সেদিন আমাকে ইনফর্ম করবে, বাকিটা আমি বুঝে নিব। জাফর ইকবালের কথা শেষ হবার সাথে সাথে যুবক বলল, তাহলে আমি কি করব? ভোটের আগে যেমন আড়াল থেকে মারার চেষ্টা করেছ, কিন্তু মারতেও পারোনি, আবার তোমায় ধরতেও পারেনি। জাফর ইকবালের কথায় রমণী তুচ্ছতাচ্ছিল্য করে বলল, এই জন্যই বোধহয় জনগণ আপনাকে ভোট প্রদান করা ছেড়ে দিয়েছে। মস্তক ভর্তি ক্রিমিনালি বুদ্ধি থাকলেও কাছের মানুষদের সাথে যুদ্ধ করার ক্ষমতা আপনার নেই। সে সবকিছু জানে, জেনেও চুপ আছে। পরিবারের লোক বলে সুযোগ দিচ্ছে নিজেকে শুধরে নেওয়ার। এখানেই আপনার আর তার মধ্যে পার্থক্য। এতটুকু বাচ্চা মেয়ে তাকে শান্ত মস্তিষ্কে অপমান করে দিল। এটা তার সহ্য হল না। সে রাগান্বিত হয়ে বলল, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। তোমার হহুত আগে ধমনীর বুকে এসেছি, বুদ্ধি হওয়া বয়স থেকে মানুষ চিনতে শিখেছি। মুনতাসিমকে নিয়ে এতটা গলাবাজি করো না। কখন ছোবল দিয়ে বসবে তা গুনাখরে ওর টের পাবে না। দরকার পড়লে ভাতের সাথে বিষ মিশিয়ে দাও। এত সহজে কেউ ধরতে পারবে না। বাহিরের লোকের সাথে লড়াই করা যায়, কিন্তু ঘরের লোক শত্রুতা শুরু করলে মৃত্যু অনিবার্য। জাফর ইকবালের কথা কর্ণকুহরে আসতেই যুবকটি ক্রোধে কক্ষ ত্যাগ করল। সময় অতিক্রম হতে শুরু করেছে।
সেও বিদায় জানিয়ে গৃহের উদ্দেশ্য রওনা দিল। মেহবিন এত বুদ্ধি খাটিয়ে ও সঠিক তথ্য সংগ্রহ করতে পারল না। মাথায় হাত দিয়ে নিজের কক্ষে বসেছিল মেহবিন। মস্তিষ্কের সাথে থেমে গিয়েছে সমস্ত শরীর, বুদ্ধিগুলো সব লোপ পেয়েছে। চিন্তাগুলো অকেজো হয়ে গিয়েছে। মস্তকটা হালকা হতে চাইছে। মেহবিনের ভাবনার মাঝেই কলিং বেল বেজে উঠল। রূপা কাজের জন্য বাহিরে গিয়েছে। মেহবিন উঠে এসে নিয়েই দরজা খুলে দিল। মেহবিনের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি নিজের পরিচয় মেহবিনকে দিল। সে মেহবিনকে উদ্দেশ্য করে বলল, আপনার কেসের তদন্তের দায়িত্ব যেহেতু আমি পেয়েছি, আশা রাখছি আপনি আমার কাজে ব্যাঘাত ঘটাতে আসবেন না। আমি আপনার পুরো বাড়ি তল্লাশি করতে চাই। নেহালের কথা শুনে মেহবিন সরে দাঁড়াল। নেহাল পুরো বাড়ি তল্লাশি করল। সে বাড়ির মধ্যে সন্দেহজনক কিছুই পেল না। সে মেহবিনের সামনে আসল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি আসলেই অপরাধটা করেছেন? আমি করিনি। যদি করে থাকেন আমার কাছে স্বীকার করতে পারেন। আমি আপনার শাস্তি কমিয়ে দেওয়ার চেষ্টা করব। যে কাজ আমি করিনি, আমি কেন সে কাজের মিথ্যা স্বীকারোক্তি দিব? আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? আমি মিথ্যা কথা বলি না। আপনি নিজেকে নির্দোষ প্রমাণও করতে পারেননি। এর জন্য আপনার কিন্তু জেল হবে। জেল হলে হবে। তবুও আমি মিথ্যা স্বীকারোক্তি দিব না। আমার কাজ হয়ে গিয়েছে, আমি আসছি। কথাগুলো বলেই নেহাল গৃহ ত্যাগ করল। মেহবিন নেহালের যাওয়ার দিকে দৃষ্টিপাত করে আছে। ভেতরটা ভারী হয়ে আসতে শুরু করেছে। মিথ্যার বোঝা এতটা ভারী হয় কেন? দম বন্ধ হয়ে আসছে তার, এমন শ্বাসরুদ্ধকর অবস্থায় সে আগে কখনো পড়েনি। বাবার কথা স্মরণ করে ভীষণ কষ্ট হচ্ছে। এই সময়টাতে তার পাশে থেকে তাকে আগলে রাখতে পারত। নিজের ভাবনাকে নিজেই ধিক্কার জানালো মেহবিন। পরের দিনই মেহবিনকে থানায় নিয়ে আসা হয়। অন্ধকার জেলের মধ্যে বসে অশ্রুকণাগুলো যেন বাঁধ মানছে না। সে নিঃশব্দে অশ্রু বিবর্জন দিচ্ছে। ভেতর থেকে একটা বাক্যই আসছে, আমার কেউ নেই। নিশ্চয়ই নিঃশব্দে কান্না। ভীষণ ভয়ঙ্কর। মানুষের দুঃখ কষ্টগুলো যখন শেষ পর্যায়ে পৌঁছে যায়, দুঃখগুলোর ভাগ নেওয়ার মতো কেউ থাকে না। পাশে এসে বসে বলে না, এত চিন্তা কিসের, আমি তো আছি। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সামলানো আর নিজেকে বোঝানো, যেটা মেহবিনের নিজের সাথে করে যাচ্ছে। দুঃখের বোঝা ভারী হয়ে গেলেই মানুষ নিঃশব্দে কান্না করে। মেহবিন সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। 2 দিন কেটে গিয়েছে, মেহবিন জেলার অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে আছে। কেউ আসেনি মেহবিনের খোঁজ নিতে। রূপা এসেছিল খাবার নিয়ে, তাকে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। মেহবিনের মামিয়ের জন্য পাগল প্রায় ফরিদ রহমান রাইমা বেগমকে 2 দিন ধরে ঘর বন্দি করে রেখেছে। সে চাইলেও আসতে পারছে না। ভেতরটা তার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ক্রোধে বশীভূত হয়ে গালি দিতেও দুবার ভাবেনি। মায়ের দোয়া ধরনীর সমস্ত বিপদকে গ্রাস করে ফেলে। রাইমা মেয়ের জন্য অনবরত দোয়া করেই যাচ্ছেন। 2 হাঁটু ভাঁজ করে মেহবিন বসেছিল। তখনই পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহরে এসে পৌঁছাল। মানুষটাকে দেখে ভেতরটা উথাল পাতাল শুরু করে দিয়েছে। মুহূর্তের মধ্যে মনটা নিস্তেজ হয়ে গেল। সে ধীর গতিতে উঠে এসে মুনতাসিমের সামনে দাঁড়াল। মুনতাসিম সহজ সরল প্রশ্ন করল, কেমন আছেন?
মেহবিন মুনতাসিমের দিকে কিছুক্ষণ চেয়ে থাকল। একটা দীর্ঘশ্বাস নিয়ে নিস্তেজ কণ্ঠে বলল, আমাকে এই অবস্থায় দেখে আনন্দ লাগছে না আপনার? কত অপবাদ, কত আপমান, কতই না দুঃখ দিয়েছি আপনাকে। আমি পাপ করেছিলাম, আল্লাহ তায়ালা আমার পাপে শাস্তি দিচ্ছে। আমার করুণ অবস্থা দেখে এই অধমের প্রতি দয়া জাগলো বুঝি? মেহবিনের কথায় মুনতাসিম হাসল। সেই হাসিটা মেহবিনের হৃদয়টা রক্তাক্ত করে দিল। এই হাসি মুখটার হাসি সে কেড়ে নিয়েছে। মেহবিনের ভাবনার মাঝেই মুনতাসিম বলতে শুরু করল, আমি কখনোই আজ অবধি আমার জন্য কাউকে নিজের সবটুকু বিলিয়ে দিতে দেখিনি। কাউকে বলতে শুনিনি আপনি আমার চোখে সবচেয়ে সুন্দর একটা মানুষ। আপনার থেকে সুন্দর মানুষ আমি কাউকে দেখিনি। আমি আজীবন তিরস্কার নিয়েই বেড়ে উঠেছি। স্পেশাল হবার জন্য আমার মধ্যে কোনো কিছুই ছিল না। আমার যা কিছু আছে সেটুকু দিয়েই সবাইকে স্পেশাল বানানোর চেষ্টা করি। আমার জন্য কেন জানি এতটুকুও কেউ করে না। মুনতাসিমের কথায় বাকরুদ্ধ হয়ে গেল মেহবিন। অপরাধীর ন্যায় মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। মেহবিনের মলিন মুখশ্রীর দিকে তাকিয়ে মুনতাসিমের ভেতরটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। এই মায়াবী মুখশ্রীতে শুধু হাসি মানায়, কান্না নয়। মেয়েটা কি জানে না তার এক একটি অশ্রুবিন্দু মুনতাসিমের হৃদয় রক্তক্ষরণ বাড়িয়ে তুলছে। দুজনের মাঝে পিনপতন নীরবতা চলছে। মুনতাসিমকে দ্রুত কথা বলতে বলা হয়েছে। মেয়েটার সামনে একদম দুর্বল হওয়া চলবে না। সে একটু গম্ভীর ভাব ধরে ফিসফিসিয়ে বলল, ঘুষ খেয়েছেন ভালো কথা, এত অল্প টাকা কেউ খায়? একটু বেশি করে খেতে পারতেন। একা একা ঘুষ খেলে এমনই হয়। আমাকে যদি ভাগ দিতেন তাহলে আজ আপনার এই দিন দেখতে হতো না। ভাববেন না আপনার সাথে দেখা করতে এসেছি, আমার এক বন্ধুকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে। তার জামিন করাতেই এখানে এসেছি। আপনাকে কিন্তু এখানে বেশ মানাচ্ছে। কথাগুলো বলেই চলে গেল মুনতাসিম। পেছনে ফেলে গেল চূর্ণ বিচূর্ণ করে দেওয়া মেহবিনকে। মুনতাসিমের কাছে সে ভালো কিছু আশা করেছিল, কিন্তু মানুষটা তাকে ক্ষত বিক্ষত করে দিয়ে গেল। কণ্ঠ নালি দিয়ে কোনো শব্দ বের হল না। নিঃশব্দে দাঁড়িয়ে রইল মেহবিন। তাকে মানসিকভাবে অসুস্থ করে দিয়ে চলে গেল মানুষটা। মানসিকভাবে শান্তি না পেলে মানুষ দিন দিন পুরোপুরি অসুস্থ হয়ে যায়। যে অসুস্থতার দুর্বলতা নিজে ছাড়া অন্য কেউ অনুভব করার ক্ষমতা রাখে না। মেহবিন দেখল একজন হাসিখুশি মানুষ একটি ছেলের হাত ধরে বের হয়ে যাচ্ছে। কিন্তু মানুষটা যে তার জান ফেলে রেখে যাচ্ছে। ভেতরটায় যে রক্তক্ষরণ বয়ে যাচ্ছে। হাহাকার করে উঠছে বুকটা, মানুষটা দিন-রাত যন্ত্রণায় ছটফট করছে। সেটা মেহবিন দেখল না। তা কালো মেঘের ন্যায় আড়ালে ঝেঁকে গেল। সময় তার নিয়মে স্রোতের ন্যায় ভেসে চলে যাচ্ছে। নিস্তব্ধ হয়ে গিয়েছে কিছু মানুষের হৃদয়ে। ভারাক্রান্ত মন ছন্নছাড়া মস্তিষ্ক নিয়ে কারো সাথে কথোপকথনে ব্যস্ত মুনতাসিম। তখনই দরজা জানান দেয় কেউ তাকে স্মরণ করছে। বিরক্তিতে মুনতাসিমের মুখশ্রী কুঁচকে আসে। সে গম্ভীর কণ্ঠে ভেতরে আসার অনুমতি দিল। তাইয়ান কক্ষে এসে বিস্ময় কণ্ঠে বলল, আপনার সাথে দেখা করতে মেহবিন ম্যাডামের আম্মু এসেছেন। দীর্ঘ 1 ঘন্টা ধরে আপনার জন্য নিচে বসে অপেক্ষা করছেন। আপনি যদি একটু নিচে আসতেন। তাইয়ানের কথায় মুনতাসিমের মুখশ্রীতে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। সে রাগান্বিত হয়ে বজ্রকণ্ঠে বলল, আমাকে এখন বলছো কেন? কথাগুলো বলেই মুনতাসিম হন্তদন্ত হয়ে কক্ষের বাহিরে চলে গেল। ড্রয়িং রুমে মেহবিনের আম্মু বসে আছে। প্রাপ্তি এসে রাইমা বেগমের গা ঘেঁষে বসে আছে। প্রাপ্তির কর্মকাণ্ডে রাইমা বেগম ভীষণ বিরক্ত।
তখনই মুনতাসিম নিচে আসে। মুনতাসিমকে দেখে রাইমা বেগম সালাম দেয়। মুনতাসিম সালামের উত্তর নিয়ে নিজেও সালাম দিল। সে কুশল বিনিময় করে বলল, আপনি আমার কক্ষে এসে আপনার কথাগুলো বলতে পারেন আন্টি। এখানে বিরক্ত করার অনেক মানুষ আছে। আমার কাজে ব্যাঘাত ঘটানো মানুষগুলোকে আমি একদম পছন্দ করি না। মুনতাসিমের কথায় প্রাপ্তির মুখশ্রী অপমানে থুবড়ে গেল। ক্রোধে চোয়াল শক্ত হয়ে এল তার। মুনতাসিমের কথার ওপরে কথা বলার সাহস নেই বিধায় দাঁতে দাঁত চেপে কথাগুলো সহ্য করল। সে কোনো কথা না বলে হনহন করে উঠে চলে গেল। মুনতাসিম তাইয়ানকে নাস্তা বানানোর কথা বলে রাইমা বেগমকে উপরে যাওয়ার জন্য আহ্বান জানাল। মুনতাসিম আগে আগে হাঁটছে আর রাইমা বেগম পেছনে পেছনে হাঁটছে। মুনতাসিম নিজের কক্ষে এসে সোফায় রাখা ল্যাপটপটা গুছিয়ে রাখল। রাইমা বেগম দরজায় দাঁড়িয়ে বলল, আমি কি ভেতরে আসতে পারি স্যার? রাইমা বেগমের কথায় মুনতাসিম লজ্জায় পড়ে গেল। সে দ্রুত উত্তর করল, আমি আপনার ছেলের মতো এভাবে স্যার সম্বোধন করে আমাকে ছোট করবেন না আন্টি। আপনি কত বড় মাপের মানুষ, আপনাকে অসম্মান করে কথা বলার ক্ষমতা আমার আছে। আপনি আপনার বাসায় আমার প্রবেশ করতে দিয়েছেন, আপনার কক্ষে বসতে দিয়েছেন। এটাই তো আমার ভাগ্য। ভালো জিনিসের কদর সবাই করে, সে বড় হোক বা ছোট। রাইমা বেগমের কথায় মুগ্ধ হল মুনতাসিম। মানুষটা মুহূর্তের মধ্যে যে কারো মন কেড়ে নিতে পারে তার কথার মুগ্ধতা দিয়ে। মুনতাসিম একটা দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, আপনি ঠিকই আমার মূল্যটা বুঝলেন, কিন্তু আপনার মেয়ে বুঝল না। সে যদি আপনার মতো করে আমায় বুঝত, তাহলে আমাদের জীবনটা আজ অন্যরকম সুন্দর হতো। কথা ভাবতেই বুকটা ভারী হয়ে আসতে শুরু করল। নিজেকে স্বাভাবিক করে কোমল কণ্ঠে রাইমা বেগমকে উদ্দেশ্য করে বলল, আপনি আমায় তুমি করে বলতে পারেন। আপনি আমার বড় হয়ে আমাকে আপনি বলে সম্বোধন করছেন, এতে আমার ভীষণ খারাপ লাগছে। মুনতাসিমের কথাগুলো কর্ণপাত হতেই রাইমা বেগম হালকা হাসল। ছেলেটা ভীষণ সুন্দরভাবে কথা বলতে জানে। কথার মধ্যে কত সুন্দর ভদ্রতা বিরাজ করে। রাইমা বেগম মস্তক নুইয়ে মাটির দিকে দৃষ্টি স্থির করল। সে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করল, আমি খবর নিয়ে জেনেছি যে মেহভিনের কেসটা নিয়ে তদন্ত করছে। সে আপনার বন্ধু হয়, মূলত আপনিই তাকে রেফার করেছেন। আমি চাই আগা থেকে গোড়া পর্যন্ত পৌঁছে যেতে আপনি নেহাল স্যারকে সাহায্য করুন। আপনার অনেক ক্ষমতা। যে কাজটা আমরা 1 মাসে করব, সেই কাজটা আপনার এক ফোনে 7 দিনেও হতে পারে, আবার একদিনেও হতে পারে। আপনি যদি আমার মেয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করতেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তার বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে সেটাই দিব, কথা দিলাম। রাইমা বেগমের কথায় মুনতাসিম চমকে উঠল। রাইমা বেগম এত তথ্য পেল কোথায়? মুনতাসিম বিস্ময় নয়নে রাইমা বেগমের দিকে দৃষ্টিপাত করে আছে। রাইমা বেগমের শেষ কথাটা কর্ণকুহরে আসতেই মুনতাসিমের হৃদয় প্রশান্তির হাওয়া বয়ে গেল। সে আগের ন্যায় নরম কণ্ঠে জবাব দিল, আপনি সত্যি কথা বলছেন? আমি যা চাইব আপনি আমায় সেটাই দিবেন। একবার চেয়ে দেখুন। বলুন আপনার কি চাই? সময় মতো চেয়ে নিব। ততক্ষণ আপনার অপেক্ষা করতে হবে। বেশ, তবে তাই হবে। আমি আপনার চাওয়ার অপেক্ষায় থাকব। আপনি চিন্তা করবেন না। আমার দেহে নিঃশ্বাস থাকা অবস্থায় আমি মেহভিনের শরীরে কলঙ্কের হাওয়া পর্যন্ত বইতে দিব না। আপনি গৃহে ফিরে যান, নিশ্চিন্তে নিদ্রায় তলিয়ে যান। মেহভিনের সব দায়িত্ব আমার, তার সব চিন্তা আমি নিলাম। আমাকে একবার ভরসা করে দেখুন, ঠকে গেলে পরবর্তীতে আমার মুখ আপনায় দেখাবো না। মেহভিনের সব দায়িত্ব আমার, কথাটা মধুর মতো শোনাল রাইমা বেগমের কাছে।
সে কত পুরুষকে দেখেছে, কই আগে কোনো পুরুষ এভাবে মেহবিনের দায়িত্ব নেয়নি। বরঞ্চ মেহবিনের ক্ষতি করার চেষ্টা করেছে। তবে কি রাইমা বেগম ভয়ঙ্কর রকমের ভালো কিছুর আভাস পাচ্ছে। একটা মানুষকে বাহির থেকে যেমনটা মনে হয়, তার সাথে কথা না বললে, তার সাথে না মিশলে বোঝা যায় না মানুষটা আসলো কেমন। এর মাঝের তাইয়ান একটা গার্ডকে সাথে নিয়ে নাস্তা নিয়ে আসলো। রাইমা বেগম খাবে না কিছুই, মুনতাসিমের জোড়াজুড়িতে হালকা কিছু আহার করলেন। রাইমা বেগম চলে যাচ্ছিলেন। তখনই মুনতাসিম আদুরে কণ্ঠে ডাকল, আজকে থেকে যান আন্টি, দুপুর ভাত খেয়ে যাবেন। রাইমা বেগম মুনতাসিমকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে। এত বড় মাপের মানুষের মন এতটা সহজ সরল হতে পারে, সেটা রাইমা বেগমের ধারণার বাহিরে ছিল। সে ভেবেছিল মুমতাসিম হয়তো তাকে কয়টা কড়া বাক্য শুনিয়ে বিদায় করে দিবে। সে কি জানত না মুনতাসিম মানেই মুগ্ধতা। মুনতাসিম প্রতিশোধে নয়, ক্ষমায় বিশ্বাসী। সে ঘৃণায় নয়, ভালোবাসায় পারদর্শী। একটা মানুষের কাছে যত আসা যায়, ততই মানুষটার সৌন্দর্য উপভোগ করা যায়। রাইমা বেগমের মুনতাসিমের গাল স্পর্শ করে আদর করে দিতে ইচ্ছে করল। এত মিষ্টি একটা ছেলে নিশ্চয়ই কোনো এক ভাগ্যবতী মায়ের গর্ভের সন্তান। যেমন তার ব্যবহার তেমন তার শিক্ষা। রাইমা বেগম মিষ্টি হেসে বিদায় জানিয়ে চলে গেল। মুঠোফোনটা হাতে নিতেই দেখল নেহাল 15 বার ফোন দিয়েছে। মুনতাসিম বিলম্ব করল না, দ্রুত ফোন ব্যাক করল। ওপর পাশ থেকে রাগান্বিত কণ্ঠস্বর ভেসে এল। নেহাল চেঁচিয়ে বলল, এই শালা মন্ত্রী হয়েছিস বলে যা খুশি তাই করবি? গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। কথা শেষ না করেই কল কাটলি কেন? কল কাটলি তো কাটলি, একদম ভূতের মতো গায়েব হয়ে গেলি। আমাকে উল্টা রাগ দেখাতে আসিস না। তুই মন্ত্রী হবার আগে আমার বন্ধু, এটা ভুলে যাস না। তুই রাগ করিস না, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, সেজন্য না বলে কল কেটে দিতে হয়েছে। তোকে কতবার বলেছি, বন্ধুত্বের মধ্যে একদম নিজেদের পেশা টানবি না। আমি আগে যেমন তোর কাছে সাধারণ মুনতাসিম ছিলাম, আজও তেমনই আছি। এবার কাজের কথায় আসা যাক। আমার মনে হয় মেহবিনের অফিসের কেউ এতটা গভীর ষড়যন্ত্র করেনি। 2-3টা তথ্য পেয়েছি, কিন্তু সেগুলো সব মেহবিনের বিপরীত পক্ষে। এগুলো দিয়ে মেহবিনকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। আমাদের আসলো মাথা খুঁজে বের করতে হবে। আমি শুধু মাথার খোঁজটা পাই, গোড়া পর্যন্ত পৌঁছে যেতে 2 সেকেন্ড সময় লাগবে না। মুনতাসিমের বিচক্ষণ মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। ক্রোধে নিজেই নিজের হাত দেওয়ালে বাড়ি মারল। মুনতাসিম ভেবেছিল কাজটা হয়তো অফিসের মধ্যে হয়েছে, সেজন্য নেহালকে অফিসের আগা থেকে গোড়া পর্যন্ত তল্লাশি চালাতে বলেছে। এদিকে রূপার কথা তার মাথা থেকেই বের হয়ে গিয়েছিল। এত বড় ভুল তার দ্বারা কিভাবে হলো ভাবতেই রাগে ললাটের রগ ফুলে ফুলে উঠেছে। মুনতাসিম ঘন গাঢ় শ্বাস নিয়ে বলল, আমার থেকে তুই অভিজ্ঞ বেশি, তোকে আমি আগা দেখিয়ে দিচ্ছি। তুই গোড়া পর্যন্ত অনায়াসে চলে যেতে পারবি। মেহবিনের কাজের মেয়েটা রূপা তার শুরু থেকে শেষ পর্যন্ত হস্তান্তর কর। আশা করছি তার সবকিছু সামনে আসলো, বড় বড় মুখগুলো সামনে চলে আসবে। আর কারো কথা তুই জানিস? জুনায়েদ খান নামের এক লোকের সাথে 1.5 বছর ধরে ঝামেলা চলছিল মেহবিনের। তুই চাইলে তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারিস। নেহালকে আর কিছু বলতে হলো না। নেহাল যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে, ছোটবেলায় থেকে সে বেশ মেধাবী। তাকে আটি ভেঙে শ্বাস দিতে হয় না।
অল্প একটু বললেই সে খুব সহজে গভীরে চলে যেতে পারে। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবার পরে আজ সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে। আজকে মেহভিনের কেসের ফাইনাল রায় হবে। মেহভিনের মা, মুনতাসিম, নেহাল, রূপা সবাই কোর্টে উপস্থিত। একটু পরেই জজ সাহেব কোর্টে উপস্থিত হতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল। জজ সাহেব আসার সাথে সাথেই মেহভিনকে উপস্থিত করা হল। নেহাল জজের কাছে একটা ফুটেজ প্রদান করল, যেখানে মেহভিন ইউএনও সাহেবকে হুমকি দিচ্ছে। সেটা শুনে মেহভিনের মস্তক নত হয়ে গেল। ফুটেজটা দেখা হলে মেহভিনকে বলা হল, আপনার কি নিজের সম্পর্কে কিছু বলার আছে? এখানে আমার হুমকি দেওয়ার ফুটেজটা শুধু দেখানো হয়েছে, কিন্তু ইউএনও সাহেব আমার যে অশালীন আলোচন করেছেন সেই অংশটুকু কেন কেটে দেওয়া হয়েছে? নেহাল মেহভিনকে শান্ত কণ্ঠে বলল, আপনার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো প্রমাণ আপনার কাছে আছে? মুহূর্তের মধ্যে মেহভিনের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। আখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। আখি যুগলে অশ্রু এসে চকচক করছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সেগুলো গড়িয়ে পড়ল। মেহভিন মস্তক নুয়ে ধীর কণ্ঠে জবাব দিল, না। তখনই নেহাল আরও কিছু ফুটেজ জজের কাছে প্রদান করল। সেগুলো দিয়ে নেহাল বলতে লাগল, এখানে অনেকগুলো ফুটেজ আছে জজ সাহেব, আপনি একটা একটা করে দেখলে বুঝতে পারবেন মেহভিনের কাজের মেয়েটা কিভাবে দিনের পর দিন মেহভিনের আড়ালে অনৈতিক কাজ করে গিয়েছে। সে বৈধ দলিলের মধ্যে অধৈর্য দলিল প্রবেশ করিয়ে কাগজগুলো সাইন করিয়ে নিয়েছে। এভাবে তিনি মেহভিনের বিভিন্ন ক্লায়েন্টের কাছে থেকে অবৈধ অর্থ দাবি করেন। শুধু তাই নয়, জুনায়েদ খান নামক এক ক্লায়েন্টের কাছে থেকে সে পুরো 1 কোটি টাকা অর্থ নিয়েছে। তারা মেহভিনের আড়ালে মেহভিনের বাসায় গোপন বৈঠক বসায়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিজেদের বাসার কাজের লোককে একটু বেশি বিশ্বাস করে থাকে। মেহভিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মেহভিনের কাজের লোক অর্থাৎ রূপা মেহভিনের সরলতার সুযোগটাকে কাজে লাগিয়ে দিনের পর দিন তাকে ঠকিয়ে এসেছে। অবৈধ কাজের বিনিময়ে টাকা ঠিকই নেওয়া হয়েছে, কিন্তু সেই টাকাগুলো মেহভিন পর্যন্ত কোনোদিন আসেনি। মেহভিন এসব টাকার বিষয়ে কিছুই জানে না। বলতে গেলে মেহভিনকে জানতে দেওয়া হয়নি। মেহভিনের সাথে ইউএনও সাহেবের ঝামেলা চলছিল। মূলত সমস্যাটা এখানে থেকেই তৈরি হয়। ইউএনও সাহেব মেহভিনের সাথে দিনের পর দিন অশালীন আলোচন করছিলেন, আপত্তিকর প্রস্তাব প্রদান করছিলেন। মেহভিন তার বিরুদ্ধে পদক্ষেপ নিবে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে যান। আর মেহভিনকে ভয় দেখান সে মেহভিনকে পদত্যাগ করাতে বাধ্য করবেন। তারপরে তিনি জুনায়েদ খান আর রূপাকে কাজে লাগিয়ে এতদূর আসেন। ইউএনও সাহেবের বাসায় যেদিন মেহভিন যায় সেদিনের ফুটেজও আছে। তারা এতটুকু করেই ক্ষান্ত হননি, মেহভিনকে মারার বুদ্ধিও তারা করেছেন। রূপা মেয়েটা তাদের এত সাহায্য করল, তারা সেই মেয়েটার উপকারের কথা ভাবেনি। রূপাকেও মারার পরিকল্পনা তারা করেছে। বোকা মেয়েটা বুঝল না কে তার আপনকে। তারপর অর্থের লোভ মানুষকে ধ্বংস করে দেয়। রূপাকেও ধ্বংস করে দিয়েছে। রূপার জালিয়াতি করে টাকা নেওয়া ইউএনও সাহেবের অশালীন আলোচন ও কথা, রূপার মেহভিনকে মারতে বলার কথা, সবকিছু এই ফুটেজের মধ্যে আছে। আপনি সবকিছু দেখুন আর আপনার মতামত জাহির করুন জজ সাহেব। হিম শীতের মাঝেও পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। জজ সাহেব একটা একটা করে ফুটেজ দেখতে লাগল। এগুলো মেহভিনের ড্রয়িং রুমের ফুটেজ, যেখানে মাহতাব উদ্দিনের কাগজের মধ্যে রূপা জুনায়েদ খানের কাগজগুলো ঢুকিয়ে দিচ্ছে। জুনায়েদ খানের বাসায় রূপাকে যেতে আসতে দেখা হয়েছে। জুনায়েদ খানকে হুমকি দিতে দেখা যাচ্ছে। ইউএনও সাহেবের বাসায় মেহভিনকে খুন করতে ও গালি দিতে দেখা যাচ্ছে। ইউএনও সাহেবের অশালীন আলোচন ও প্রস্তাবের কথা শোনা যাচ্ছে। দিনের পর দিন এত এত টাকা রূপাকে নিতে দেখা যাচ্ছে।
সবকিছু দেখে ঘৃণায় মেহভিনের সমস্ত শরীর রিরি করে উঠল। মেহভিন ঘৃণা ভরা দৃষ্টিতে রূপার দিকে দৃষ্টিপাত করল। রূপা ভয়ে জমে গিয়েছে। মুখশ্রী বেয়ে তরতর করে ঘাম গড়িয়ে পড়ছে। সমস্ত শরীর থরথর করে কাঁপছে। শক্তিগুলো যেন পালিয়েছে। পুরো শরীর অবশ হতে শুরু করেছে। এমনকি পালিয়ে যাওয়ার ক্ষমতাও সে হারিয়েছে। রূপার একপাশে রাইমা বেগম, আর অন্য পাশে মুনতাসিম। এদিকে মুনতাসিমের অধরের কোণে স্নিগ্ধ হাসি বিরাজমান। কেননা রূপার পালিয়ে যাবার কোনো রাস্তাই খোলা নেই। সে মস্তক নুইয়ে কাঁপতে লাগল।